সুপ্রিয় দর্শক, দায়মুক্তি শীর্ষক লাইভ প্রোগ্রামের ৭৩তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজও আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ সৃষ্টির আন্দোলন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের ৫ বারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধেয় নেত্রী, আপনাকে আমরা স্বাগত জানাই। শহীদ পরিবারের সদস্য ও নির্যাতিত যারা যুক্ত হয়েছেন আপনাদেরকেও স্বাগত। আজ ১০ই মে ১৯৭৯ সালের আজকের দিনে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত সর্ব ইউরোপীয় বাকশালের আন্তর্জাতিক সমাবেশে দাঁড়িয়ে বিশ্ব বিবেক ও বিশ্ব মানবতার কাছে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার সর্বপ্রথম বিচারের দাবি জানিয়েছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শ্রদ্ধেয় শেখ রেহানা। পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে, আর সেই কলঙ্ক মোচনের প্রথম সোপান রচিত হয়েছিল আজকের এই দিনে সুদূর সুইডেনে। আজ এই বিশেষ দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহিষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শিশু শেখ রাসেল, সুলতানা কামাল ও রোজি জামাল সহ ৭৫-এর শহীদদের পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ৪ জাতীয় নেতা সহ সকল বীর শহীদদের এবং লাঞ্ছিত নির্যাতিত মা বোনদের। প্রিয় দর্শক, বিএনপির চরিত্র মোটেও পাল্টায়নি। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি জামায়াত জোট সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের উপর যে অমানসিক নির্যাতন চালিয়েছিল, রাজনীতির ইতিহাসে তার দৃষ্টান্ত বিরল। একইভাবে এবারও ক্ষমতায় এসে বিএনপি একই কাজ করে চলছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের উপর নির্বিচারে হামলা, হত্যা, নির্যাতন চালিয়ে যাচ্ছে। জামায়াত প্রকাশ্যে যাই দেখাক না কেন, এই কাজে বিএনপি জামায়াতের গাঁটছড়া এখনো অটুট। জামায়াত নিয়ন্ত্রিত ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও স্বাধীনতার সপক্ষের মানুষের নামে হাজার হাজার গায়েবী মামলা দায়ের করেছিল। বিএনপি সরকার সেসব গায়েবী মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর নির্যাতন করে হত্যা পর্যন্ত করছে। তাদের অমানবিকতা কোনো কোনো ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকেও ছাড়িয়ে যাচ্ছে। দেশের আজ চরম দুরবস্থা। টিকার অভাবে সারা দেশে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। হাজার হাজার শিশু হাসপাতালে মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে। বিএনপি সরকার সেই মৃত্যুর রোধ করতে পারছে না। জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, সে কারণে বেড়েছে পরিবহন খরচ, বাড়ছে জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। আওয়ামী লীগের আমলে যে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১২০০ টাকা, তা এখন ২৫০০ টাকায় কিনতে হয়। চাল, ডাল, তেল তথা প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বমুখী। নিম্নবিত্ত স্থির আয়ের মানুষকে আজ অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপদে আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বিএনপি মাস্তানদের চাঁদাবাজি চরমে উঠেছে। চাঁদা দিতে দিতে অনেক ব্যবসা এখন বন্ধ হয়ে গেছে। চাঁদা না দিলে গুলি করে, না হয় কুপিয়ে হত্যা করা হচ্ছে। প্রায় প্রতিদিনই নানা স্থানে এক বা একাধিক ব্যবসায়ীর লাশ পড়ছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি হয়েছে। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় আক্রান্ত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কয়েকদিন আগে নারায়ণগঞ্জে ৩ র্যাব সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এমন ঘটনা প্রায়ই ঘটছে। একই সঙ্গে সক্রিয় হচ্ছে জঙ্গি সন্ত্রাসীরাও। প্রিয় দর্শক, কৃষকের অবস্থা আরো শোচনীয়। ডিজেল বিদ্যুতের অভাবে জমিতে সেচ দিতে পারেনি, প্রয়োজন মতো সার পায়নি,
ফলে ফসল নিয়ে তারা দুশ্চিন্তায়। হাওর এলাকায় শুষ্ক মৌসুমে বাঁধ মেরামত ও পুনর্নির্মাণের কাজ করা হয়নি, ফলে ডল ও বৃষ্টির পানির প্রথম ধাক্কায় বোরো ধান তলিয়ে গেছে। তাই সারা দেশি কৃষকের কণ্ঠে হাহাকার, তাদের দুশ্চিন্তা চরমে উঠেছে। এসব দিকে বিএনপি সরকারের নজর নেই, তারা আছে আওয়ামী লীগ নিচ্ছিন্ন করার মিশনে। ফলাফল যা হওয়ার তাই হচ্ছে। বিএনপি সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে, সড়ক অবরোধ হচ্ছে, সরকার পতনের স্লোগান উঠছে, নানা স্থানে সরকারি স্থাপনায় হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। ফলে এটা এখন স্পষ্ট যে এই সরকারের আয়ু দ্রুত কমে যাচ্ছে। প্রিয় দর্শক, অপশক্তির হাতে স্বজন হারানোগণ এবং নির্যাতিতগণ এখন মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে তাদের অসহ দুঃখ যন্ত্রণার কথা বলবেন। আমরা প্রথমেই যাব শহীদ সুলতান মিয়ার পরিবারের সদস্যদের কাছে। সুলতান মিয়া ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচিত কাউন্সিলর। ২০২৪ সালের ১৮ অক্টোবর রাতে সুলতান মিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। ১৯ অক্টোবর আদালত তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠায়। পরিবারের সদস্যরা নানা রকম চেষ্টা করে ৫ বার তার জামিন মঞ্জুর করান। জামিনের পর কারামুক্তির আগেই দেখানো হয় অন্য কোনো মামলায় সোনারেস্ট। কারা অভ্যন্তরে সুলতান মিয়াকে নির্মম নির্যাতন করা হয়। নির্যাতনের কারণে গত ২৩ এপ্রিল তার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়। ২৪ এপ্রিল তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ৪ মে সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার হ্যান্ডকাফ সারাক্ষণ পরানো ছিল, মৃত্যুর অনেক পর তার হ্যান্ডকাফ খোলা হয়েছে। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদের সহধর্মিণী ফাতেমা বেগম, কন্যা সাদিয়া আদনিন ও পুত্র সাদমান বিন সুলতান। ফাতেমা বেগম এখন তার স্বামীর বর্বর হত্যাকাণ্ড সম্পর্কে বলবেন। বোন ফাতেমা, আপনি কথা বলুন। ওয়ালাইকুম। আমার স্বামী সুলতান মিয়া বলছি। আসসালামু আলাইকুম। আমার স্বামী সুলতান মিয়াকে 18 অক্টোবর অ্যারেস্ট করা হয়েছে এবং মিথ্যা মামলায় ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা অনেক রিকোয়েস্ট করছি, আমরা অনেক কিছু করছি, ওকে কিছুতেই ডিবি ওকে ছাড়েনি। ওকে নিয়ে গেছে, সাথে আমাকেও নিয়ে গেছে, বলে আপনিও চলেন, ওনাকে ছেড়ে দেওয়া হবে। তাই যাই হোক, আমরা গেলাম পরে আমাদেরকে আর চেনে না ওরা। তারপরে ভিতরে নিয়ে গেল। তারপর দিনে আমরা সকালে যাই, আমাদেরকে চিনেই না ওরা, সুলতান মিয়াকে দেখাচ্ছেই না। যাই হোক, অনেক সারাদিন সেইখানে ডিবি অফিসে বসে থাকার পর ওনাকে বিকালে ওরাই আবার কারাগারে নিয়ে যায়। কারাগার থেকে ওরাকে ইয়েতে পাঠায় দেয়, আপনার গিয়া কেরানীগঞ্জ পাঠায় দেওয়া। অনেক নির্যাতন করা হয়েছে, অনেক কি করা হয়েছে। পাঁচবার আমরা ওকে করাইছি, কিন্তু বারবার রিয়েস্ট করে, কোথাও করতে দেয়। সেই জন্য আমার স্বামী নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়ে 23 তারিখে। তারপর ওকে 24 তারিখে নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানেও কোনো চিকিৎসাই ওরা দিতেছে না, আমাদেরকে কোনো কিছুই করতে দিতেছে না। ওরাই করবে, উন্নত কোনো চিকিৎসার জন্য আমাদের নিয়ে যাইতেছে না। হ্যান্ডকাপ পর্যন্ত খুলতে দিতেছে না, হ্যান্ডকাপটা পর্যন্ত খুলতে দিতেছে না। ফ্লোরে দেয়, কোনো সিট দেয় নাকি দেয় না, মানে খুবই খুবই নির্যাতন হয়ে আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কোনো বিচার পায়নি, কোনোই পায়নি আমার স্বামী এখানে। এই জন্য আমি আপনাদের কাছেই করি। এখন আমার মেয়ে কথা বলবে, সাদিয়া আদনিন, বলো। আসসালামু আলাইকুম। আমার আব্বু তো আওয়ামী লীগের কর্মী ছিলেন। তারপর আব্বু দীর্ঘদিন যাবৎ উনি কাউন্সিলর এবং সভাপতি ছিলেন। তার যে এই যাবৎকালে তেমন কোনো খারাপ, তার কোনো বিরুদ্ধে কেউ বলতে পারবে না যে উনি খারাপ মানুষ বা এমন কোনো কিছু করেছে দেশ বা জনগণের জন্য যেটা কারো ক্ষতিকারক হয়।
অনেকেই ভালো মানুষ ছিলেন, কিন্তু তার মনে একটা আশ্বাস ছিল যে আমি কারোর সাথে কখনো খারাপ করিনি, আমার দলও করেনি, আমার কেন পালিয়ে থাকতে হবে, আমি আছি, আমার কোনো মামলা হবে না, আর দুই একটা রাজনৈতিক মামলা এটা চলে যাবে, এটা কোনো কিছু হবে না। না, আমার আব্বা অনেক সহজ সরল ছিলেন, উনি বুঝতে পারেন ওনাকে যে বাসা থেকে নিয়ে গেল, তাকে কোনো অ্যারেস্ট ওয়ারেন্টও দেখাতে পারেনি। তার নাম ছিল সুলতান মিয়া, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উনাকে দেখাইছে, উনার নাম হচ্ছে সুলতান আহমেদ, এবং উনাকে বলছে স্বেচ্ছাসেবক লীগ। যখন বললাম কোনো কাগজ নেই, ওয়ারেন্ট নাই, কি হিসাবে আমার বাবাকে নিয়ে যাবেন, তখন হোয়াটসঅ্যাপে শুধু আমার বাবার একটা ছবি দেখিয়ে তারা জোরপূর্বক মানে নিয়ে যাবে। নেওয়ার পরে যখন নিয়ে যায় তখন আমাদেরকে বললো, আপনি তো বুঝেন, ঠিক আছে আপনি ভালো মানুষ, আমাদেরও জানা আছে, চলেন আমরা হয়তো বা ছেড়ে দিব। এই মিথ্যা কথা আশ্বাস দিয়ে নিয়ে যে এই 17 মাস আমার আব্বা জেলখানার মধ্যে ছিল, কারাবন্দি অবস্থায় উনি ছিল। সব প্রথম 1-1.5 বছর তো বলছে হ্যাঁ ভালো আছে, তুমি আমাদের জন্য চিন্তা করো না, কথা বললে বলতো চিন্তা করো না, যখন জামিন হওয়ার হবে। কিন্তু আব্বুকে অনেকবার জামিনের ব্যবস্থা করার পরও তাকে জামিন দিত না, জেল গেটে 5 বার আসছে, আসার পরে তাকে রিঅ্যারেস্ট করছে। শেষের দিকে আব্বু মানে বিভিন্ন কষ্টে চিন্তায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। যখন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, মানে উনি ওই অবস্থায় ছিলই না, অনেক বড় হার্ট অ্যাটাক করছে, কিন্তু তাকে কোনো চিকিৎসা না দিয়ে মাটির মধ্যে বসিয়ে রাখছে। সেই রাত্রে, আগের দিন রাত্রে হার্ট অ্যাটাক করছে, সারাদিন তাকে মাটির মধ্যে ফালায় রাখছে, যেখানে তার হার্ট ফেলুর, কোনো চিকিৎসাই তাকে দেয়নি। এই চিকিৎসার অভাবে আমার আব্বা মানে শেষ পর্যন্ত আব্বাকে আর বাঁচাতেই পারলাম না। আমরা এত চেষ্টা করলাম যে আমাদের মতো, আমাদের খরচে না হয় তাকে চিকিৎসা দিয়ে আমাদেরকে একটু সাহায্য করেন, উনি ভালো মানুষ, অসুস্থ হচ্ছে, বারবার শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আমার আব্বাকে কোনো মতেই কোনো চিকিৎসা দিল না। পোস্টমর্টেমটা পর্যন্ত করছে না তারপরে করার পরে আমরা বুঝালাম যখন মারা গেছে উনার পোস্টমর্টম তারা করবে, বললাম দেখেন হাত করাটাও ছিল, আমার আব্বা আমাকে গেলে পরে হাতের করাটা দেখাতো আর বলতো যে আমি কি এমন করলাম যে হ্যান্ডকাপটা এখন পর্যন্ত লাগিয়ে রাখছে, আমি তো জীবনে এমন কিছু করিনি। মরার তো পর মারা যাওয়ার পরে তার হাতের হ্যান্ডকাপটা খুলে দিছে। ইস, মনে অনেক একটা কষ্ট ছিল, মানে সে তো সহজ সরল ছিল, মনে হয় তার কাছে একটু লজ্জা লাগতো, কারণ অনেক মানুষ তো আসতো আশেপাশে যারা রুগী আছে, দেখলে জিজ্ঞেস করতো বয়স্ক মানুষ কি হিসাবে তারা আনছে, আমরা কিছু বলতাম না, এমনি বলতাম যে অন্য জমি জমার মামলা বা এই সেই, কিছু বলতাম না। কিন্তু তার মানে খারাপ লাগতো, তার আব্বার কাছেও কষ্ট লাগতো। তো পুলিশদের মানে বলেও বুঝাতে পারতাম না যে উনি অসুস্থ, ওনাকে চিকিৎসা দেওয়া দরকার, একটু আপনারা আমাদেরকে সাহায্য করেন, কিছুতেই তারা মানতো না। কোনো মানে চিকিৎসা দিল না, শেষ পর্যন্ত যে তাকে একটা এনজিওগ্রাম বা কিছু করে হার্টের ব্লক সারানোর চেষ্টা, সেটাও করে সে, তারা আমাকে দীর্ঘদিন এক উত্তর বলতো, বাঁচবে কয়দিন, উনি আর আছে কয়দিন, আরে বাবা আমার বাবা তো একদম অসুস্থ, ঢুলে পড়েনি, সে জ্ঞান আছে, আমার সাথে 10 দিনের দেখা হয়েছে, 10 দিনই আব্বু কথা বলছে, কিন্তু তারা পোস্টমর্টেমটা কেন করলো? তারা এই বিষয়ে কোনোই করতো না। পোস্টমর্টেমটার জন্য অনেক যখন রিকোয়েস্ট করা মারা গেছে তারপর আমরা অনেক হাতে পায়ে ধরলাম যে আমার আব্বার পোস্টমর্টমটা করেন না, করেন না, কারণ ওরা উনি করবে। যেভাবে মারা গেছে এটা আপনাদের সামনেই সব, দেখছি। 6 জন পুলিশের সামনে উনি হার্ট অ্যাটাক হয়ে লাঞ্চে পানি এসে মারা গেছে বিনা চিকিৎসা, এটা তারাও দেখছে, কিন্তু আমরা তাদেরকে কোনোভাবেই পোস্টমর্টম আটকাতে পারিনি। অবশেষে পোস্টমর্টম করছে, করে সন্ধ্যার দিকে আমাদেরকে লাশ বুঝাই দিচ্ছে। সকাল 7টা মারা গেছে, সন্ধ্যার সময় লাশ বুঝাই। কি আর বলবো আমি, হুম। আমার কিছু বলার নাই। কয় তারিখে মারা গেল? আব্বু মারা গেছে মে মাসের 4 তারিখে সকাল মাসের 7:30টায়। জি। আর অসুস্থ হয়েছেন উনি 23 তারিখ রাত্রে, এপ্রিল মাসের 23 তারিখ রাত্রে হার্ট অ্যাটাক করে, মানে অবস্থা খারাপ হয়ে গেছিল জেলখানার ভিতরে। যে আমার ভাইকে একটু দিচ্ছি। ওটা কোন জেলে রেখেছিল বলতে পারো? কোন জেলে রেখেছিল? গাজীপুর, কেরানি, না, কেরানীগঞ্জ, কেরানীগঞ্জে না? জি জি কেরানীগঞ্জে। কেরানি, জি। কেরানীগঞ্জে। এই 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 গত সোমবারে মারা গেছে আর কি, 4 তারিখ, গত সোমবারে গত সোমবার 4 তারিখ মারা গেছে। মারা গেছে। শিশুর কথা কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। সাদমান বলো। জি সাদমান। আমার নাম অ্যারেস্ট সাদমান করছিল বলছি। কোন সালে? 2024 ওনাকে সালে 26? 2026-এ? 18 অক্টোবর। না না, 25-এ? 24।
হ্যাঁ 24-এর 18 অক্টোবর গ্রেপ্তার করছিল। 24-এ, আচ্ছা। 5 বার আসসালামু জামিনও ছিল। বলো বলো শুরু করো, বলো। আমার বাবাকে সাদমান বিন সুলতান, বলো। বলো। হ্যাঁ, আমার বাবা একজন খুব ভালো মানুষ ছিলেন। উনি আমাকে নিয়ে আমি please, আমরা তো অনেক হয়রানি করছে, আমাদের নাকি ভালো করে অনেক বেকার হয়রানি চিন্তা করছে। বাসায় থাকতে পারতাম না। খুব আমার সহ্য বাবা করতে তো অ্যারেস্ট হওয়ার আসলে। পরে আমরা বাসা থাকতে পারি না। ইভেন আমি এখনো বাবা মারা যাওয়ার পরও বাসা থাকতে পারি না। আমি বাসার বাইরে বাইরে থাকি, মার খবর নেওয়ার জন্য একটু আসি, এছাড়া বাইরে বাইরে থাকতে হয় আমাদের। আর আমার বাবাকে পোস্টমর্টম ছাড়া তারা দিবে না। তো আমরা অনেকবার আমি হাত পায়ে জোরাজোরি করছি বাবাকে পোস্টমর্টম ছাড়ার জন্য, তারা দিবে না। তারা পোস্টমর্টম করে আমার থেকে জোর করে সাইন রাখছে, আমি সাইন দিব না বলছি যে আমি সাইন দিব না। আর কি আমি যেমন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে পুলিশের বিরুদ্ধে বা উনার বিরুদ্ধে কোনো লিগেল অ্যাকশন না যেতে পারে, এই জন্য তারা আমার কাছ থেকে একটা সাইন রাখছে জোরপূর্বক। আমি সাইন করব না, পরে আমার থেকে জোর করে সাইনটা রাখা হয়েছে। না হলে বাবার লাশ আমাকে দিবে না বলতেছে। পরে আমি বাধ্য হয়ে ওইখানে সাইন করে আমি লাশ নিয়ে আসছি। বলো, পুলিশ আমাদের অনেক হয়রানি করতো, আমরা পুলিশ বাসায় থাকতে পারতাম না। পুলিশ আমাদেরকে অনেক হয়রানি করছে। আমার বাবা নেওয়া যাওয়ার পরে আমরা কেউ বাসা থাকতে পারি না। আমরা 1.5 বছর আমি, আমার মা, আমার ওয়াইফ আমরা আরেক জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকছি। এখন এই কয়দিন আগে আম্মুরা বাসায় আসছে আব্বুরে নিয়ে আসবে বলে, এখন আব্বু তো মারাই গেল। এছাড়া আমি বাসা থাকতে পারি না, পুলিশ আমাকে যখন তখন হয়রানি করে। এখনো হয়রানি করে যাচ্ছে না? এখনো হয়রানি করছে। যেদিন আমার বাবাকে লাশ নিয়ে আমি বাসায় আসি, তা ওদিন রাতেই আমাকে এই এলাকার যারা সোর্স আছে পুলিশদের, তারা বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করছে। হুম। পরে বলতে তা বাবা খালি মারা গেছে যে তোকে আমি ধরলাম না। সহজ সরল ছিল বলে আজকে আমার সাথে সহজ আমার সরল বাবা ছিল। আজকে আওয়ামী লীগ করতো, কাউন্সিলর ছিল দেখে তাকে কোনো চিকিৎসা দেয় নাই, তিনি বিনা চিকিৎসায় মারা গেছে। বলতো 10 বছরের কাউন্সিলর, রাস্তা উনারে ফ্লোরে ফ্লোরে রাখছে। একটা মানুষ একটা বেড দেয়নি। সকাল এই ভোর 5টার দিকে তিনি স্ট্রোক করে হার্ট অ্যাটাক করছে, তাও মেজর, মাইনর না, অনেক ভালো খারাপ অ্যাটাক করছে। উনাকে হসপিটালে এনে তারা সন্ধ্যার দিকে হসপিটালে আনছে, এনে উনাকে ফ্লোরে রাখছে। না একটা স্যালাইন দিছে, না একটা কিছু অক্সিজেন দেয় কিচ্ছু নাই, দেয় নাই। কিছু দেয় নাই। উনাকে কোনো ফ্লোরে ট্রিটমেন্ট দেয় নাই। ফালায় রাখছে, বলে উনার কোন ই হাসপাতালে? করতে। এটা কোন হাসপাতালে? এটা কোন জাতীয় হৃদরোগ হাসপাতালে? ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ হ্যাঁ ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট 22 নাম্বার বেড, ওয়ার্ড 7। আচ্ছা, হৃদরোগ ইনস্টিটিউটে। তো সেখানে চিকিৎসা হ্যাঁ, করবেন কেন? শ্যামলীতে আর কি। পরে বাবার নিয়ে অনেক ইয়া করছে, হ্যান্ডকাপ, আমার বোন যেটা বললো হ্যান্ডকাপ নিয়ে, উনি খুব লাজুক ছিলেন তো হ্যান্ডকাপটা নিয়ে খুব কষ্ট পাইতো। আর মানুষজন সবাই জিজ্ঞেস করতো যে উনি কি মামলায় অ্যারেস্ট হয়েছে, কি কারণে অ্যারেস্ট হয়েছে জিজ্ঞেস করতো। আমি বলতাম যে রাজনৈতিক মামলায় অ্যারেস্ট হয়েছে আমার বাবা। আব্বু বলতো, কিন্তু আমার মারা বলতো না, লজ্জা পাইতো। তারপরে আমার বাবার কোনো চিকিৎসা দেয় নাই ওনারা। শেষ পর্যন্ত আমি এই এইচডি ইউতে একটা বেড নিতে পাইছিলাম। ওই বেডে একদিন রাখার পরে আব্বুর অবস্থা ভালো খারাপ হয়ে যায়, আব্বুর শ্বাস নিতে প্রবলেম হয়। আপনার বলতেছি আমি, উনার জন্য এই সিসিউতে নিয়ে গেছিলেন, ওইখানে উনাকে বেডের মধ্যে রাখছে। আমার কাছে সব ছবি আছে এগুলার, আমি চাইলে আপনি দিতে পারবো। আমার কাছে সব ছবি আছে, ওনার হ্যান্ডকাপ করে হ্যাঁ, পাঠাই মাটিতে দিও পড়ে সব। শুয়ে রাখে। হ্যাঁ, ছবিগুলি ইভেন কালেকশন করে রাখো নজরুল। জি জি জি, ছবিগুলো ইভেন নিয়ে নিব। আমার বাবাকে ডক্টর মিজানুর স্যার উনি নিজে এসে বলে গেছে উনাকে একটা পেইং বেড দিতে, কারণ ওনার শরীরের কন্ডিশন ভালো না, উনি সিসিউ পেশেন্ট না, কিন্তু উনাকে একটা ভালো বেড দিতে বলছে। কারণ উনার ব্যাক সাইড এই আপার লোয়ার সাইড পুরো অবশ হয়ে গেছিল, হাঁটু থেকে সব। আরে, একটা বেড দিতে বলছিল, উনাকে একটা পেইং বেডও দেয় নাই। এই পেইং বেডের জন্য আমরা 4 দিন, আমরা 2-3 দিন আমি আমার ভাইয়েরা কেরানীগঞ্জে বসেছিলাম জেল সুপারের কাছে। জেল সুপারের নামটা তাইয়েবা, বর্তমান জেল সুপারের নাম তাইয়েবা। আমাদের একটা সিটও দেওয়া হয় নাই।
ওনারা চাইছে মনে হয় আওয়ামী লীগ কর্মী এভাবেই মারা যায়, ওনারা চাইছেন এইভাবে যে ব্রিটিশ চিকিৎসা ভাবে মারা যান। মানে চাইনি যে আমার বাবা বেঁচে থাকুক, কোন আওয়ামী লীগের মানে কর্মী বেঁচে হাতে থাকুক। তুলে মেরে ফেললো, হাতে তুলে মেরে হাতে ধরে ফেললো। মেরে ফেললো, হাতে ধরে মেরে ফেললো। এইরকমই কিছু একটা। পারে নাই তো মনে হয় যে মানে তাকে গলা নিজের টেনে হাতে মেরে ফেলছে। না পারছে, মানে ওষুধের অভাবে মানসিক যন্ত্রণায় তাকে মেরে ফেলছে। আর কি এত অসুস্থ, তাকে বিছানা থেকে নামানি সে, অথচ তাকে মাটির মধ্যেই খালি শুয়ে রাখতে দিচ্ছে, যেখানে তার বেডের মধ্যেই মানে বলছে ওয়াশরুম টয়লেট সবই বেডের মধ্যে দিচ্ছে, এই জায়গায় তাকে বারবার মাটির মধ্যে শুয়ে দেয়। মানে এরা তো এগুলি অস্তিত্ব করে। বলতো পর্যন্ত জ্বর মুক্তিযোদ্ধা মন্ত্রীকে পর্যন্ত মাটিতে ফেলে রাখে। নিজে বসে থেকে সাপোর্ট দেওয়া। তারপর আমরা বাবাকে কোনো সুবিধা পাইনি দেখে আমার ভাই পিছে Support নিজে দিয়ে। সাপোর্ট দিয়ে তারপর আমরা আব্বাকে Oxygen সোজা করে আমরা অক্সিজেন দিচ্ছি। অনেক কষ্ট করছে আমার বাবা, মানে আমরাও কষ্ট করছি, ভুলতে পারি না এই কষ্ট। মাননীয় নেত্রী শহীদ সুলতান মিয়া ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনেকদিন যাবত, হ্যাঁ, নির্বাচিত কমিশনার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দুইবার না, খুব উনি সজ্জন 17 মানুষ ছিল, বছর আমি ওয়ার্ড চিনতাম তো ওনাকে, ব্যক্তিগতভাবে চিনতাম তো। হ্যাঁ, বয়স সিনিয়র মানুষ, হুম। জি। আজকে আমার বাবা আওয়ামী লীগ করে রেখে উনাকে এভাবে স্লো পয়জনে মেরে ফেলছে। না, করে। এরা ভাবছে ওই, করে। শোনো আমি একটা কথা বলি, বিশ্ব বাটপার ইউনূস আর ওই এখনো তার, এরা ভাবছে যে এভাবে মেরে মেরে আওয়ামী লীগের শেষ করে দেবে। তা আওয়ামী লীগের শেষ করতে পারবে না, এই সব হত্যার বিচার হবে, আমি কথা দিচ্ছি, বিচার ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। আমরা এটাই ইনশাআল্লাহ। চাই আমার যে আমার বিশ্বাস, ওই দায় আমরা মুক্তি এটাই দিলে চাই। কি হবে, বিচার হবে একদিন। আমার স্বামীর বিচার আমরা অনেক চাই, কারণ আমার স্বামী বিনা ইয়েতে মারা হ্যাঁ, গেল। বিচার আমার হবে। আমি অনেক বললাম তো, ভালো আমি ছিল যখন আমার। বেঁচে আছি এগুলি বিচার না করে ছাড়বো না, এটা হলো হ্যাঁ, কথা। আমাকে তো এটা মেরে আমরা ফেলতে চাইছিল, আমি বেঁচে গেলাম, কিন্তু বেঁচে যখন গেছি তখন তো ওই বিচার করতেই হবে। ধৈর্য ধরেন, আল্লাহ ইনশাআল্লাহ। ডাকেন, আর বেশি দিন নাই, 6 মাস অপেক্ষা করেন। ইনশাআল্লাহ। নেক্সট, ধন্যবাদ, ধৈর্য ধরে ধন্যবাদ তোমরা, মাননীয় নেত্রী। আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কিছু মাননীয় বলবেন? নেত্রী। ফাতেমা, ফাতেমা বলবে কিছু? না, ঠিক আছে, অন্য নেক্সট। ফাতেমা বেগম, কিছু বলবেন আপনি? শেষ কথা কিছু বলতে চান? কি আর বলবো, আমি আমার স্বামীর বিচার চাই, হত্যার বিচার চাই, হ্যাঁ, ওই যেভাবে হত্যার বিচার হবে। মারা গেল আওয়ামী লীগ করার জন্য। আজকে নেত্রীকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে বলে আমার স্বামীর আজকে এত অধঃপতন, এত মৃত্যু হলো, এত কষ্ট। আমার স্বামী, ও অনেক ভালোবাসতো বঙ্গবন্ধুকে, অনেক ভালোবাসতো জাতির পিতাকে, নেত্রীকে অনেক ভালোবাসতো। আপনি তো জানেন, আপনি হয়তো জানেন সুলতান মিয়াকে, নেত্রীকে অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। আমি জানি, আমি চিনি ওনাকে অনেক ভালোভাবে। ছবি, আপনার ছবি আমার বাসায় অনেক টানা রাখছিলাম, কিন্তু যখন হয়ে গেল সব আমার ভাঙা ফেলতে হয়েছে, ফেলাই দিতে হয়েছে ভয়ে ভয়ে ভয়ে। আর সবাই আমাদের সাথে খুব ব্যবহার করছে, বিএনপিরা সবাই। আবার কিন্তু সব আমার ফিরে আসবে, কাছে চিন্তা তখন করেন ছিল না, না। আবার ফিরে আসবে, ধৈর্য ধরেন। আবার ফিরে আসবে, আশা রাখি হয়তো আমিও আমার ওনাকে বিচার দিতে আমি পারবো না, পাবো। আমার কথা আমাদের দেখেন, আমি আমার ছোট বোন দুজনেই তো আছি, হ্যাঁ, বাপ চাচা নিজের 3 ভাই, ভাই বউ সবই তো মেরে ফেলে দিল, হ্যাঁ, মা জানি। কাউকে তো হ্যাঁ, রাখেনি। আমরাও আপনার মতোই বেঁচে আছি, আমাদেরও মনে অনেক কষ্ট নিয়ে আমরা বেঁচে আছি, করার কিছু একটা নাই শোক আমাদের। মানুষ হইতে পারে না, আর আমরা কি ওর কাল সহ্য করে মৃত্যু আছি? হয়ে গেল, ওর কথা শুনে ওর আপন বড় ভাই 3 দিনে দিন মারা গেল শখ হয়ে। এই খুনিদেরও আপন বিচার বড় ভাই করতে 3 দিনে দেয়নি, দিন মারা গেছে, সুলতান মিয়ার বড় ভাই, জানেন। ওই খুনিদেরও বিচার করতে দেয় নাই, ইন্ডেমনিটি দিছিল। আল্লাহর রহমত, আমি ক্ষমতা এসে ওগুলিকে বিচার করছি। ঠিক আবার আল্লাহ যখন বাঁচিয়ে রাখছে, আবার যাব, এগুলি সব বিচার করব, চিন্তা কর না। ঠিক ঠিক আছে, আছে, নেক্সট। ধন্যবাদ। ধন্যবাদ, ধৈর্য ধর। ধন্যবাদ আসসালামু মাননীয় আলাইকুম। নেত্রী। আমরা এবার যাব বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভক্ত 5 কিশোরের কাছে। তারা হলেন সজীব আহমদ, জাহিদ হাসান, জুবায়ের আহমদ, সাইদুল ইসলাম ও জাহিদ আহমদ। তাদের মধ্যে জাহিদ আহমেদের বয়স 14 বছর, সে বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্র। বাকি 4 জনের সবার বয়স 15 বছর। তাদের মধ্যে 2 জন 9ম শ্রেণী, 2 জন 10ম শ্রেণীর ছাত্র। তারা সবাই শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের
ছাত্র। ওদের সবার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাদেপুকুরিয়া গ্রামে। গত 12ই ডিসেম্বর সন্ধ্যায় ভাদেপুকুরিয়া গ্রামের পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিশোররা ব্যাডমিন্টন খেলে। খেলা শেষে 20-25 জন বন্ধু মিলে আবেগ উদ্দীপনার সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে একটি মিছিল করে। তখন স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসররা স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ডেকে এনে 2 জনকে খেলার মাঠ থেকে ও 3 জনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করায়। অপশক্তির গুন্ডাদের চাপে পুলিশ 5 কিশোরকে পুলিশ ফাঁড়িতে ফেলে নির্দয়ভাবে পিটায়। কিশোরদের শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হলে বাধ্য হয়ে দ্রুত তাদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়ায়। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে পরদিন 13ই ডিসেম্বর আদালতে নেয়। আদালত তাদেরকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠায়। 4 জন 3 মাস 20 দিন পর 20 দিন কারাভোগ করে গত 30শে মার্চ জামিনে মুক্ত হয়। কিশোর জাহিদ হাসান জামিনে মুক্তি পায় গত বৃহস্পতিবার 7ই মে। কিশোরদের হাত করা ও কোমরে দড়ি বেঁধে অনেক টানাহেঁচড়া করা হয়েছে, অথচ 2019 সালের শিশু আইনে বলা হয়েছে জাহিদ আর দুজনের নাম কি বললো? সজীব আহমেদ, জুবাইর আহমেদ, জাহিদ হাসান। অথচ 2013 সালের শিশু আইনে বলা হয়েছে 18 বছরের নিচে সবাই শিশু হিসেবে গণ্য হবে। এই আইনের 6ষ্ঠ অধ্যায়ের 44-3 বলা হয়েছে শিশুকে গ্রেপ্তার করিবার পর হাতকড়া ও কোমরে দড়ি বা রশি লাগানো যাইবে না। কিন্তু ফ্যাসিস্ট সরকারের নির্দেশে পুলিশ এইসব বেআইনি ও মানবতা বিরোধী কাজ করেছে। সদ্য কারামুক্ত নির্যাতন নিপীড়নের শিকার 5 কিশোর তাদের অব্যক্ত দুঃখ যন্ত্রণার কথা এখন মাননীয় নেত্রীর কাছে বলবেন। প্রথমেই সজীব আহমেদ। সজীব, তুমি কথা বলো। সালামু আলাইকুম। সালামু আলাইকুম মাননীয় নেত্রী। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি অবস্থা? আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাদের উপর অনেক জুলুম গেল, অত্যাচার গেল, বলো তোমরা শুনি। যে আমরা ঘটনা হয়েছে, আমরা সেই ব্যাডমিন্টন খেলাচ্ছিলাম আমাদের গ্রামের মাঠে। সেখানে আমরা জেতার পরে আমরা আবেগে দিছে আর কি, সেই আপনার স্লোগান দিছিলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এবং নৌকা মার্কা স্লোগান দিয়ে আমরা গ্রেফতার হয়েছি। মাঠের স্পোর্ট থাকি আমরা ধরো হয়েছে 2 জন রে, জাহিদ হাসান এবং সজীব আহমদ। আমি হইলাম 1 নম্বর আসামি এবং আমারে গ্রেফতার করা হয়েছে। তাকি পুলিশ 4-5টা গ্রেফতার করা পরে আমারে রশিদি বান্ধিয়া ফাঁড়িতে নিয়ে আমাদের ফিলারে বান্ধি আমারে খুব মারধর করা হয়েছে এবং খুব নির্যাতিত করা হয়েছে। আমার মারিয়া আমি স্বাস্থ্য কমপ্লেক্সে আসলাম সরকারি, একদিন তারা আমার ভর্তি নেওয়া করছে। এর পরবর্তীতে আদালতের মাধ্যমে দিয়া আমাদেরকে রিয়ত পাঠানো হয়েছে, মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর পরবর্তীতে রিমান্ড চাওয়া হয়েছে, আমরা 5 দিনের সেই ওসি রিমান্ড চাওয়া হয়েছে এবং সেলো আসলাম। আমরা খুব নির্যাতিত হয়েছি। আমরা দীর্ঘ 3 মাস 20 দিন আমরা এই মৌলভীবাজার জেলা কারাগারে খুব নির্যাতিত হয়েছিলাম এবং আমরা রেওলা মারধর করা হয়েছে। মাননীয় নেত্রী ডাকাইত এবং সুরে উইলা মনে করিলাকা মাননীয় নেত্রীলা মারধর করা হয় না, আমরা রেওলা মার করা হয়েছে। আমরা মারতে মারতে নির্যাতিত করি একবার ডাইরেক্ট অজ্ঞান করা হয়েছে মাননীয় নেত্রী। আমরা এর বিচার চাই। আর আপনার আমরা ভালোবাসি বিদায় আপনার এই জয় বাংলা স্লোগান দিয়ে জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এই আমরা মৌলভীবাজার জেলা কারাগারে গেছি। কোনো দুঃখ নাই, আপনি আমরা পাশে সব সময় থাকতা আর আমরা আপনার পাশে ইনশাল্লাহ যত জীবন বাঁচিয়ে আছি আপনার পাশে ইনশাল্লাহ থাকবো।
এবং আমরা পরিবার 1971 সাল পর থাকি এই আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি হইলাম গিয়া পরবর্তীতে আমার আম্মা হইলা গিয়া মনে করিলা মাননীয় নেত্রী আমার আম্মার যে সময় জন্মগ্রহণ করেন এই সময় আমার নানা নাম রাখছেন রেহানা বেগম, এবং আমি যে সময় মাননীয় নেত্রী জন্মগ্রহণ করি এই সময় আমার মামার নাম রাখছেন সজীব আহমদ, এবং মাননীয় নেত্রী আপনার ছেলের নামে নাম রাখছেন আমার, আর আপনার বোনের নামে নাম রাখছেন আমার আম্মার। তাই আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমার মামারে আমার নানারে যে মুক্তিযোদ্ধা পরিবারের আমরা সন্তান, আর আমরা মনে করিলা আপনারে ভালোবাসি বিদায় আপনার এই জয় বাংলা স্লোগান দিয়ে দীর্ঘ 4 মাস নির্যাতিত হয়েছি, আর এর বিচার আমরা চাই মাননীয় নেত্রী। আর আমরা নিশ্চয়ই বিচার হবে। হ্যাঁ, তুমি সজীব আহমেদ, আমার ছেলের নামও তাই। আমার ছেলে কিন্তু জন্মগ্রহণ করছে 71 সাল, যখন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমরা বন্দী ছিলাম। সেই বন্দী এখানে, সেই সময় আমার ছেলের জন্ম। আমার বাচ্চা হওয়ার পরে আমার মাকেও আমার দেখতে যেতে দেয়নি, আমাকে হাসপাতালে নিয়ে গেছে কিন্তু মাকে যেতে দেয়নি। পরের দিন আমাকে সারাদিন কোনো খেতে দেয়নি, কোনো খাবার আসতেও দেয়নি, এরকম অত্যাচার করেছে। তা যাও, আল্লাহ বাঁচিয়ে রাখে সবসময়। যাক, তোমাদের উপরে যে অত্যাচার জুলুম হয়েছে এটা সত্যি মানে বর্ণাতীত। এত বাচ্চাদের উপরে এভাবে অত্যাচার করা, এর একদিন বিচার হবে। আর তোমরা খুব সাহসের পরিচয় দিচ্ছ, চিন্তা করো না, একদিন ওই জয় বাংলা স্লোগান বাংলাদেশের আকাশে বাতাসে ভেসে বেড়াবে। কারো সাধ্য নাই ওটা বন্ধ করে, কারণ লাখো শহীদ এই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবন দিয়ে গেছে। মুক্তিযুদ্ধের স্লোগানই ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কাজে তোমরা যে সাহসের পরিচয় দিচ্ছ সেই জন্য সবসময় মনে থাকবে। তো মন দিয়ে পড়াশোনা করো, আপনার স্লোগান পড়াশোনা দিয়ে করে বড় হও, ইনশাল্লাহ একদিন এরকম এরকম অন্ধকার যুগ থাকবে না, এই অন্ধকার যুগ থাকবে না। স্লোগান দিয়েছিলাম, আমরা আবেগে মানছে না বিদায় আপনার ভালোবাসি বিদায় আপনার মনে করলাম এই জয় বাংলা স্লোগান এবং জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এবং নৌকা মার্কা স্লোগান দিয়ে বাংলাদেশকে বুঝিয়ে দিছি যে মনে করিলা মাননীয় নেত্রী যে আওয়ামী লীগ এখনো জীবিত আছে, আওয়ামী লীগ কখনো মরবে না, আর ইনশাআল্লাহ যত জীবন আমাদের ইনশাল্লাহ। নেতৃত্ব বেঁচে আছে তত জীবনই আওয়ামী লীগ জীবিত থাকবে। সজীব, এবার ইনশাল্লাহ। জাহিদ হাসানকে একটু দাও। জাহিদ হাসান, জাহিদ হাসান বলো একটু। জাহিদ হাসান, মাননীয় নেত্রী না জাহিদ হাসান একটু দাও, জাহিদ হাসানকে। জাহিদ দিয়ে দাও একটু। জাহিদ হাসান, জাহিদ হাসান। সালামু আলাইকুম। আচ্ছা, জাহিদ হাসান বলো। খুব সাহসী তোমরা, বলো। মাননীয় নেত্রী, 13ই ডিসেম্বর 2025 আমরা আমাইছি। আমরা খুব নির্যাতিত করা হয়েছে। আমরা ফলা 2 জনরে ধরে আর সজীবরে ধরা পরে খুব মারছেন। জাকের ভাই এর বাদে আমার আলমগীর মামা এটা সব এখানে এসে বসো। আমরা সরণ মাননীয় নেত্রী এর বাদে আমরা বহুত মারছেন, জেলা গরু রইলা মারই না, মানে সূর্য মারই না, আমরা জেলা মারছেন ধরছেন দয়ে ঘুরে দয়া তো এনকাপ লাগাইয়া আমরা মারছেন। হসপিটালও আসলাম, আমরা প্রায় 3 দিন হসপিটাল আসলাম, আমরা রাখছেন নিয়া। এর বাদে কারাগার নিয়া আমরা দিয়া এটা কাম করাইছে, এটা মানে কষ্ট দিছে আমরা, মানে আমরা এবারে আমরা খানি টানি এটা মানে জুত মতো দিত না, এটা মামলার শহরের খানি টানি দেয় না জুত মতো, তা নির্যাতিত করে, খালি মারে মাঞ্চরে এটা মামলার সাক্ষাৎও করতে দেয় না আমরা রে মা বাপর লগে শহরের লগে। আমরা খুব কষ্ট হয়েছে যে তোমার মা বাপর লগে আমরা সাক্ষাৎ করতে দিছে না, জুলুম করছে, আমরা লগে অত্যাচার করছে। এবারে রিমান্ডও চাইছে আমরা 5 দিন পর, আমরা রে বললে হাত রিমান্ড চাইছে ওসি, আমরা রে রিমান্ড আনা হরে আমরা রে মারছে বা আমরা অজ্ঞান আসলাম, আমরা রে বাদে টেকা দিয়া বাদে আমরা রে আবার কারাগার নেব হয়েছে। এরপরে আমারে প্রায় 2 মাস 10 দিন মৌলভীবাজার কারাগার জেলও আসলাম। এরপরে আমারে ডাকাত নেব হয়েছে ও কলেজ টঙ্গী গাজীপুর হঠাৎ নেব হয়েছে কিশোর জোর। ইনো কি আমার আরো আমার এক ঘরে রাখছে সবসময় বন্দি করি, আমারে বাহরতেও দেয় না, আটতেও দেয় না, আরো শিশু পুয়াই না শুনে আমার লাগান যুবক পুয়াই না শুনে এরারে বাহরতে দেয়, আমারে বাহরতে দেয় না। আমরা সিলেট বিভাগের মাঝে আমি একলা আসলাম এটা মামলার মাঝে, আর আমার ইনো খামও করাইছে, মারছেও পর্যন্ত। তা কথা না শুনলে আমরারে মারতো আমারে।
প্লেট ওটা পর্যন্ত আমরা এই তার দোয়ানি লুয়াইছে। আর আপনার লগে এবার আর আপনি শীঘ্রই জেলা বাংলাদেশও আইতা দেশের হাল ধরতা। আর আমরা মুক্তিযোদ্ধার গরুর সন্তান, আমার নানাও মুক্তিযোদ্ধার একজন। আমরা জেলা ইনশাল্লাহ। পরে আমরা জাকির ভাই আসলে এসএম জাকির ভাই আসলা, ও আমার জাকির ভাই, তাই না আমরার পাশে আসলা, মানে আরো আসুন আমরা এখন তারা ইনো না বর্তমানে সব আসলা। এর বাদে আমার রঙ্গিন মামাও আসলো, আমার ভাই কামাল ভাইও আসলা আমরার লগে বললে কার আওয়ামী লীগের, তারাও আমরা আওয়ামী লীগের পরিবার, আমরা সবেও সহযোগিতা করছেন। আর আপনারে ভালোবাসি বিদায় আমরা ইয়ে করছি, নেত্রী স্লোগান দিছি। আর আমরা রে বহুত নির্যাতিত করা হয়েছে, মানে কষ্ট দেওয়া হয়েছে। আমরা মানে ইলা কষ্ট করছি না, মানে আমরা রে জেলা কষ্ট দিছে। আমরা এটা বিচার চাই। আর আপনি যত জীবন আসুন আমরা আপনার পাশে আছি সব সময়, দরকার হইলে নিজের বুক পাতিয়া দিব, দেবো আপনার পাশে আছি আমরা। ইনশাল্লাহ, আমি খুব খুশি হলাম। তোমরাই তো ফিউচার, তোমরা ভবিষ্যৎ এই দেশের। একদিন তোমরাই আরো বড় নেতা হবে। আর যে সাহস তোমরা দেখালে, আর ওরা ওরা তো কাপুরুষ, ওরা অত্যাচার করে নির্যাতন করে মনে করে যে এটাই বোধহয় পথ, এটা পথ না। এই নির্যাতনের একদিন শেষ আছে, আর ওদেরও ভালোভাবে শিক্ষা দেওয়া হবে। ও তোমরা ভালো করে পড়াশোনা করো, একটা জিনিস সব থেকে দরকার, ভালোভাবে পড়াশোনাটা করো। মানে তাই নো আমারে সর্বতেই পাস পর্যন্ত আমার দৌড়াইছে নো আমারে আনছন ছুটাইয়া। আমার মামা সাদিকুর রহমান তাই একজন মাস্টার স্কুলের বর্তমানে হুম 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 আওয়ামী লীগের পরিবার, তাই নিলাম মুক্তিযোদ্ধার সন্তান একজন। হ্যাঁ হ্যাঁ। আমার নানা না, মুক্তিযোদ্ধা। সেই জন্য তো তোমাদের এই তেজ, সাহস। আর দোয়া করবো জাহিদ আমরা- জাহিদ এবার আমরা- জুবায়ের আহমেদকে একটু দাও। জুবায়ের আহমেদকে দাও একটু। আর আমার একটা অনুরোধ নেত্রী, আমার জাকের ভাইয়ের লগে মাতিতাই আপনি। জুবায়ের আহমেদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলাইকুম সালাম। আচ্ছা, ছেলেগুলি একেবারে বলো, কেমন আছো? আছি ভালো আলহামদুলিল্লাহ, আপনি আছো তো ভালো? আমি ভালো আছি। খুব কষ্ট দিচ্ছে না? যে আমরা অনেক কষ্ট দিছি আমরা যখন আমরা মিছিল দিছিলাম, যখন মিছিল দিয়া বাড়ি যাওয়ার পথে আমার রাইড ধরাইছে 2:30। আমার যখন বাড়তি ধরাইছে আমার কইছে যে টানাত নিয়ে আমরা সারি লিব, মানে নাম জিকাই এমনি তত্ত্ব লইয়া জানে সারি লিব। তারপর আমরা এলাকার বড় বড় বাইন তোর নাম কই যা খুঁজাইছিল, কইছে ওদের নাম কইলে আমরা সারি লিব। তারপর আমরা সারছে না, আমরা লকআপ লাগাইছে, লাগাই মারছে, মারার পর বললে হাত নিছে, বললে তারপরে তোমার বয়স কত? সজীব আর জাহিদরে মারছে, তারা ফয়লা ধরলিছে, স্কট দাগি দুজনটা ধরছে। ধরার পরে আমার রাইট ধরছে, ধরার পরে আমি তো বাড়িতে শুয়ে আসলাম, শুয়ে বাদে আমার নিচে নেওয়ার পরে আমার রশিদি বাঁধছে, আমার হাতও হ্যান্ডকাফ লাগাইছে, আমার পরে দিয়ে আমার কোমরও রশিদি বাঁধছে, বান্ধিয়া লইয়া গেছে আমার এলাকা বাই নিয়ে মেইন রোড আমার তুলছে নিয়া। তোলার পর আমার হয়েছে, হাত করা পড়াইছে? তারপর সাসেরা আমার নিয়ে মারছে, মারার পরে বলন নিচে সবাসুরতে গিয়ে লইয়া নিচে লোকে লোকে রাইট নিচে গিয়ে বললে গাত নিয়ে অন্য আমরা আসছে, অন্য নিয়ে আমরা বাদে দুইজন হসপিটাল ভর্তি করছে, আমরা ভিতরে মারিয়া আমরা লোকাও বন্ধ করে তুলিছে। আমরা এটা বিচার চাই। তোমাদের কোনো অপরাধ নাই। যারা তোমাদেরকে ধরছে, মারছে, তোমাদেরকে অত্যাচার করছে, হাত করা পড়েছে, তারাই অপরাধী, তারা আইন ভঙ্গ করে। দেশে আইন আছে, ওই আইন আমি করে গেছিলাম। যে আর 18 বছর বয়সের নিচে কাউরে করতে পারে না, অত্যাচার করতে পারে না। বল্লেখার কামাল ভাই আইতাইছেন, আমরা ফ্যামিলিগত আমরা খানি জানি ফ্যামিলি সব কিছু দিছেন। তারপরে আমরা ভিতরে গিয়ে আমরা পিছে কারো টেকা দিছেন, আমরা সাক্ষাৎও গেছেন, জাকের ভাইও গেছেন, আমরা সবাসুরত। এবার সাইদুল ইসলাম তুমি একটু বলো, সাইদুল ইসলাম কোথায়? আসসালামু আলাইকুম নেত্রী, হ্যাঁ, আপনার কাছে আমি দুঃখ প্রকাশ নিয়ে আইছি যে আমার আবু হাজতের বয়স হয় না, আমি আমার ছোট বাচ্চা রয়েছি, আমি লেখাপড়া করি ক্লাস 9-এ। তো আমার বাবা নাই, আমি অনেক কষ্টের মাধ্যমে লেখা করার মাধ্যমে আমি কাজও করি। তো মিছিলও আমি খেলাধুলার ছেলে, আমি খেলাধুলা থাকি, গেছি বাড়িতে, আমি ঘুমো আসলাম, একটু অসুস্থ আসলাম। তো আমার পুলিশে ধরছে, ধরবা দিয়ে আমি বলছি যে স্যার আমি কোনো দোষ করি না, আমি ছোট বাচ্চা রয়েছি, আমি শুধু খালি জয় বাংলা বঙ্গবন্ধু পাইছি, আওয়ামী লীগ পাইছি, শেখ হাসিনা পাইছি,
আমি ওইটুকু কইছি আমি কিন্তু দুষ করছি। আমার দুইটা চর মারছে, লাঠি দিয়ে বাড়ি মারছে। আমার বাবা নাই, আমার আম্মাই ফটো করে কান দিয়া পুলিশের পায়ে ধরছে। তোরা কইছে যে আমার ছেলে ছোট, আমার 5টা মেয়ে আর আমার এক ছেলে। আমার ছেলে লেখাপড়ার সাথে কাজ কাম করে, যে আমার ছেলেটাই নিও না, আমার ফ্যামিলি নষ্ট হয়ে যাব। আমার এক ছেলে, আমার ছেলে আমার ফ্যামিলি ছেলা, ফ্যামিলির সাথে যদি আমার ছেলে তোমার লেখাপড়াও করে, আমার ছেলে কোনো দুষ করছে না। এই অফিসার তোমার পায়ে ধরছে, ধরে আমার মাকে কইছে কইছে এই সন্তান ছেলে আপনার কি ফুয়া, এই যে এই ফুয়াটা তুমি বিষ হয়ে মরে না কেন, মারে না কেন, এই যে ছেলে কিটা লাগে তোর মা। আমার মায়ে কইছে আমার ছেলেকে এগুলা কইও না। আমার ছেলে এত লুমড়ে বদলে ছেলে, আমার ছেলে হলো মুক্তিযোদ্ধার সন্তান নাতি। আমার ছেলে তো বিয়াদব ছেলে না, অর্থ এলাকাত আমি আমার ছেলে বিষয় নিয়ে দেখা কাছে। আর আমার ছেলে ওতে বিয়াদব ছিলেন, আমার ছেলেকে চাইলাও। আমার ছেলে ফ্যামিলি চালাইতো, ফার্স্টে আমি আমার ছেলে চালাইবো। আপনি চাইলে আমার ছেলে দুষ করে আল্লাহর বাস্তে চাইলাও, কিন্তু আমি পুলিশ বলছি স্যার আমি পাওয়া ধরছি স্যার, আমি দুষ করছি স্যার, আমি তো জানি না, জানলাম দুষ করলাম না, আমাকে খুব মারতে স্যার, আমাকে খুব ঈশ্বরে মারতে করছি। আমার মা বাবা কাটাকাটি করছে, তোমরা আমাকে জানেন না। বেটার বিচার চাই, আমার ফ্যামিলি 4টা মাস কষ্ট করছে, মাসের কাছ থেকে ভিক্ষা নিয়া আমার ফ্যামিলি চলছে। আমার ফ্যামিলি ভিক্ষা করছে মাসের সাথে, মাসের বার খাইছে মাসের। মাসে কয়ে তোমার ছেলে দুষ করছে, জেলে গেছে, তোমার কিসের ভিক্ষা দিতাম? অনেক কষ্ট করছে আমার মাই। আমি একবার নির্গত ছেলে, আমি আমার বিচার চাই। আমার কাছে কষ্ট করছে, আমার অনেক মারাধরা করছে। আমার টানাত নিয়ে কই আমি সন্ত্রাস, আমি মানুষকে খুন করতে পারবো, আমার কই আমি মানুষ সন্ত্রাস, আমাকে মারে কই আমি নেতা, আমি মিছিল দিয়েছি, আমি বিচার আমি বুঝি না। অত্যাচার করছে, চিন্তা স্যার আমাকে মারাধর করবেন না। আমার ওর শরীরে তোমার তুলই বাজার জেলা কারাগারে নিয়ে আমার শরীরে ব্যাপারে, আমার ওর শরীরে তোমার বডি তোমার পচা বেমার, 10-15 হাজার টাকা আমার শরীরে আমি ডাক্তার খরচ করছি। এই তো আমার মুখ, আমার ওর শরীরে কমরে থাকিলে সব শরীরে আমার পচা, আমার শরীরে সব পচা। আমি এখনো পর্যন্ত ওষুধ খাওয়ার মতো আমাকে টাকা নাই, ডাক্তার আমি দেখাতে পারি না। এই মুহূর্তে আমি পালা ডাক্তারে দেখাইতে পারি না, 500 টাকা বিষয় আমি ডাক্তার দেখাবো, সামান্য পরিমাণ ওষুধ খেতে পারছি না। আমার শরীরে আমার শরীরে কাজ যায়, আমার গুটা গুটা আবার কমছে না। তুমি কান্দো না, মন শক্ত করো, মন শক্ত করো। যারা তোমার গায়ে হাত তুলছে ওদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা করতে হবে এবং সবার নাম ঠিকানা রাখতে হবে, এবং একসময় ওদের বিচার করব আমরা, চিন্তা করো না। মাননীয় তোমরা খুব সাহসী, তোমরা খুব সাহসী, একটা সাহসের চাই, পরিচয় আমার দিচ্ছ। যেহেতু কষ্টগুলো হয়েছে, আমার তোদের দিন ফ্যামিলি তার এই যে মানুষের কাছে গিয়া এই ভিক্ষা মানিছে, আমি কি বললাম, আমার এইটা কি আমার কপালে লেখা, আমার ফ্যামিলি কষ্ট করতো আমার জন্য। আমার বাবা নাই, আমার ভাই বোন 6 জন, আমার মার করে বোন 5টা, আমি একটা। আমি লেখাপড়ার সাথে আমি কাজ কাম করতাম, কাজ মিস্ত্রি কাম করতাম। কি একটা অপরাধ করছি। কি হয়েছে বলো তো? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, মাননীয় বলো, নেত্রী, বলো। সজীব আহমেদ, হ্যাঁ, লোক 1 মিনিট। এখানে সজীব আহমদ, জাহিদ আহমদ যারাই আছে, যে 5 জন আছে, এরা পুরো এজাহারভুক্ত অনেক আসামি রয়েছে। এই কত? 5 জন না 4 জন? নেত্রী অত্যন্ত 5 জন। দরিদ্র পরিবারের সন্তান। আসলে এরা ঠিকমতো কথাই বলতে জানে না। এরা শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবেসে, মুজিবীয় আদর্শকে ভালোবেসে জয় বাংলা স্লোগানটি দিয়েছিল, এটাই তাদের অপরাধ। এদের অবস্থা আসলেই যে শুধু পারিবারিক ভাবে খারাপ এরকম না, জেলে যাওয়ার পরে এদের উপর এমন কোনো জুলুম নাই যারা তা করে নাই। এদেরকে সেলে বন্দি করছে, এদেরকে শারীরিক নির্যাতন করছে, এদেরকে খাবার দেওয়া হয় নাই। এই যে দেখেন মাননীয় নেত্রী, এই যে এদের অ্যালার্জির সমস্যা হয়েছে, ঠিক একইভাবে মাননীয় নেত্রী আমার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাকের আহমেদ এজাহারভুক্ত আসামি, আমি এনামুল হক, আমরা আমরা কেউ বাড়িতে থাকতে পারিনি মাননীয় নেত্রী। আমরা আজ পর্যন্ত এই দেশ স্থিতিশীল হওয়ার পর্যন্ত বাকির আমরা কেউ ভাই আমাদের ওই যে আরেকজন আছে মাননীয় নেত্রী জাহিদ আহমেদ বলো ভাই। আমার একটা জাহিদ আহমেদ, আর ভাই মাননীয় নেত্রী, আমার ভাই 2 জন আছেন, অনেক কষ্ট শ্রম করছেন। আমার ফ্যামিলি অসহায়, ফ্যামিলি আমার ভাই গুলা তোমার সব সময় চলাফেরা করছেন, দেখাশোনা করছেন। আমার এসএম জাকির ভাই ও আমার বড় ভাই তোমার আলমগীর, তাদের অনেক কষ্ট করছেন। আপনারা তাদের হট্টা মিলিট মারতে সুযোগ দিতা।
জাহিদ আহমেদ কোথায়? আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী। বলেছেন সে তো বাচ্চা, দেখো ছোট্ট বাচ্চা, সে হচ্ছে সব কটা এদের উপরে এইরকম জুলুম। কিছু জাহিদ বলবে আহমেদ তুমি, বলো। বলো। জি যাই হোক, বলো তুমি তেরে- মন খুলে কথা বলবো, কোনো চিন্তা নেই। 10:30 মিনিটের সময় আমাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে স্যার। নিয়ে আমাদের মারধর করি, আমাদের অত্যাচার করিয়া তোদের বললে আপনি আমরা কোর্টে নিয়ে চালান দিয়েছেন মৌলিবাড়া জেলা কারাগার। কারণ ইনো নিয়ে আমরা 1 মাস ছেলে রাখছেন, ছেলে রাখিয়া বহুত কষ্ট করাইছেন, আমরা কানে ধরে মধ্যে দিয়েছেন না। এবার দিয়ে আমরা যে কাম করাইছেন, আস্তা ইন্টারজেল আমরা পরিষ্কার করাইছেন, সবকিছু আমরা করছি। এবার দিয়ে আমরা ফ্যামিলি 4 মাস 27 দিন আমি কাটিছি, 1 মাস বলান খাইছি আমি আরো তাতে মেয়ে আমি তো আইছি মানে ঠিক। আমার ফ্যামিলি বহুত কষ্ট করছে, 4 মাস 27 দিন আমার ফ্যামিলি আমার সারা কষ্ট করছে। আমার ফ্যামিলি আমার আম্মা আব্বা সবে কান্দিছে, আর আমার আব্বা এখন দিন মজুরি শ্রমিক। তুমি তোমার বক্তব্য দানে নিও সব কিছু মাননীয় মন্ত্রী, মাননীয় নেত্রী, এইটার বিচার হতে বলো, বলো। ফায়দা করছেন স্যার মন্ত্রী। আমার হাত পাও সারা শরীর ফসাই দিয়েছেন মন্ত্রী। কি অত্যাচার করছে। না ঠিক আছে, থাক। পুকুরে পাড়াইছে, মারছে। আমার অভিভাবক যখন মাতি জানান নেত্রী জাকির ভাই, আর যারা মাননীয় পারে মন্ত্রী আমার ভাই জাকির, আমাদের আচ্ছা জাকির বলো, জাকির বলো। সবাই জাকির ভাই, এবারে বললে কামাল ভাই, সবার নেতৃত্বে আওয়ামী লীগের সবার পরিবারের সবার সহযোগিতায় আমার ফ্যামিলির কাছে আমি বলি। সবাই আছে তোমার সাথে, সবাই আছে, জি আমাদের সবাই থাকবে, কোনো বাজারে সবাই আমি বলবো। জাকির, মতিউর রহমান জাকের হ্যাঁ, ওয়ালাইকুম, হ্যাঁ বলো। ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। মাননীয় নেত্রী, 12 ডিসেম্বর 2025। মাইকটার কাছে যাও, শোনা যাচ্ছে না, মাইকটার কাছে যাও। মাননীয় নেত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় নেত্রী, আমি মতিউর রহমান জাকের 4 নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি এবং বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মাননীয় নেত্রী, আমার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর এবং বাদেপুকুরিয়া গ্রামের 5 জন কিশোর, এরা স্কুল পড়ুয়া। মাননীয় নেত্রী, আমি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতি করে যাচ্ছি মাননীয় নেত্রী, কিন্তু এই যারা সচিব জুবায়ের, সাইদুল এবং জাহিদ হাসান এবং সাইদুল আহমদ, ওনাদের পরিবার মুক্তিযোদ্ধা পরিবার এবং আওয়ামী লীগ পরিবার। কিন্তু মাননীয় নেত্রী, তারা তাদের স্থানীয় যে স্কুল মাঠ আছে প্রাইমারি পূর্ব দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ে রাতের বেলা তারা ব্যাডমিন্টন খেলা শেষে ওরা আবেগে আপ্লুত হয়ে মানে আপনার নামে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিজয়ের মাস 16 ডিসেম্বর মাস, এই দিন তারা এই যে তাদের আবেগের বশত থেকে ওরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। এই স্লোগান দেওয়ার কারণে মাননীয় নেত্রী, ইউনিস গংদের এই যে ইউনুস বাহিনীর যারা ছিল বিগত 18 মাস দেশ শাসন করছে, মাননীয় নেত্রী জোরপূর্বক যারা শাসন শোষণ করেছে, উনাদের নেতৃত্বে আমার এই স্কুল পড়ুয়া 5 ভাইকে মানে রাতে ওরা গ্রেফতার করেছে। গ্রেফতার করে মাননীয় নেত্রী স্থানীয় শাহবাজপুর পুলিশ ফাঁড়িতে ওদের একটা ফিলারের সাথে এসআই রাজ্জাক ইন্সপেক্টর উনি পেদে মাননীয় নেত্রী চুর অথবা মানে ডাকাতকে এইরকম মামলার আসামি যারা, এদেরকে এভাবে নির্যাতন করে না মাননীয় নেত্রী, এদেরকে এমন ভাবে নির্যাতন করছে ওরা বেহুশ অবস্থায় মাননীয় নেত্রী বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওদেরকে চিকিৎসা দিছে। কিন্তু ওরা ওই যে মামলায় উল্লেখ করছে যে তাদের পুলিশের সাথে দস্তাদস্তির কারণে তারা আহত হয়ে তারা যে মেডিকেলে চিকিৎসা দিছে। মাননীয় নেত্রী, আমার সচিব এবং জাহিদ আহমদকে প্রথমে ধরে খুবই মারপিট করেছে। মাননীয় নেত্রী, আমি উক্ত মামলার প্রধান আসামি যে ওদেরকে মেরেছে এবং বলেছে যে ছাত্রলীগের আহ্বায়ক মতিউর রহমান জাকেরের নামটা বলো, বললে তোমাদেরকে ছেড়ে দেবো। তারা বলছে যে ভাই আমাদের তো বলেন নাই যে মিছিল দেওয়ার কথা, ভাইয়ের সাথে আমাদের এমনি সম্পর্ক আছে, আমাদের এলাকার ভাই, উনাকে আমরা পাশে পাই, কিন্তু উনি বলে নাই যে মিছিল দেওয়ার কথা। মাননীয় নেত্রী, উক্ত মামলায় এজাহারভুক্ত আসামি আমি এবং আমার নামে লিখেছে যে মূল ঘটনা যে আমার অর্থায়নে এবং আমার পরিকল্পনায় মাননীয় নেত্রী যে উল্লেখ করে দিছে যে আমার, কিন্তু মাননীয় নেত্রী আমি 5 আগস্ট 2024 পর থেকে মাননীয় নেত্রী একদিনও আমি বাড়িতে ঘুমাতে পারিনি। মাননীয় নেত্রী, আমার পরিবারের আমার বাবা এবং মা এবং আমার ভাইয়ের স্ত্রীরা ও যে পুলিশ প্রত্যেক দিন মাননীয় নেত্রী তল্লাশি করেছে, যৌথ বাহিনী পুলিশ র্যাব হয়রানি, আমার বাড়ির মহিলা যারা আছে
এরাও রাতে ঘুমাতে পারে নাই। মাননীয় নেত্রী আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। মাননীয় নেত্রী আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর মাননীয় নেত্রী আমার পাঁচ যে ভাই সচিব জাহিদ সাইদুল যারাই মাননীয় নেত্রী তারা গ্রেফতার হওয়ার পর থেকে তাদের পরিবারের পাশে মাননীয় নেত্রী আমি ছিলাম। মাননীয় নেত্রী তাদেরকে জামিন করানো পর্যন্ত মাননীয় নেত্রী আমি তাদের পরিবারের পাশে পরিবারের পাশে ছিলাম। মাননীয় নেত্রী আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক SM জাকির হোসেন ভাই তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছেন, তাদের কারাগারে পিসিতে টাকা পয়সা দিয়েছেন। বড়লেখা আওয়ামী লীগ পরিবার তাদের জামিনের ব্যবস্থা করেছে। আমার নেতা উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহমদ জুবাইর লিটন স্যার, উনি প্রবাস থেকে প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দর মাধ্যমে অর্থ সংগ্রহ করে তাদের পরিবারের পাশে ছিলেন। উপজেলা আওয়ামী লীগ ছিলেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান রফিকুদ্দিন সাহেব সহ, কামাল ভাই সহ, মানে উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ, যুবলীগের সভাপতি সম্পাদক সবাই তাদের পাশে ছিলেন। মাননীয় নেত্রী আপনার জন্য আমরা দোয়া করি, আপনি আল্লাহ আপনাকে সুস্থ এবং দীর্ঘায়ু জীবন দান করুক। আমাদের আরো আছে কথা বলার, ভাই শেষ করেন প্লিজ, আমাদের আরো না, অনেক তোমরা বেশ কয়জন অনেক আছে। করছো মাননীয় নেত্রী আমাদের সবাই। আপনার কাছে চাওয়া পাওয়ার নেই। মাননীয় নেত্রী আপনি সবাই আমাদের জন্য শোনো, দোয়া আমি করবেন। কথা বলি, সবাই ঐক্যবদ্ধ থাকো। আসসালামু আলাইকুম। আর মাননীয় নেত্রী ওয়ালাইকুম আপনার আসসালাম, দাবি ওয়ালাইকুম ছিল যে ভাই ভাই এবার শেষ করেন, আপনি শেষ করেন ভাই, আরো বেশ কয়জন আছেন প্লিজ। নজরুল কথা শেষ করতে দাও। গ্রেফতার হয়েছিল বাচ্চাগুলো এভাবে টর্চার করছে দেখো না। মাননীয় নেত্রী প্লিজ আমি চাই যে আপনাকে সাথে নিয়ে আমি এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা ইনশাআল্লাহ জয় বাংলা স্লোগান দেবো, দাও। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাবাস সাবাস, এটাই তো চাই। বঙ্গবন্ধু যারা শোনো, যারা জয় বাংলা স্লোগান, শোনো, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য যারা তোমাদের উপর টর্চার করছে, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ দোয়া করি। শুধু তাই না, আমি কথা দিচ্ছি, যারা তোমাদের উপর অত্যাচার করছে নাম ঠিকানা এখন থেকে সব জোগাড় করে রেখে দাও, সব লিখিত রাখো। ওইগুলি নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো, ওরা জয় বাংলা স্লোগান দেবে। ইনশাআল্লাহ 6 মাস অপেক্ষা করো। যতক্ষণ পর্যন্ত দেশে ফিরিয়ে না এনেছি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমি আসছি খুব তাড়াতাড়ি চলে আসবো। ইনশাআল্লাহ। ফাঁসি দিচ্ছে, তাদের কিছু আসবে না, আমি চলে আসবো দেশে আপনি ফিরে আসবেন আমাদের মাঝে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় নেত্রী। আমরা এবার যাব রাবেকা রুমার কাছে। তিনি তেজগাঁও শিল্প অঞ্চল থানা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আশুরা গ্রামে। বিএনপির সন্ত্রাসীরা গত 10 এপ্রিল জুম্মার নামাজের পর রেবেকা রুমাদের বাড়িতে হামলা করে। রেবেকা রুমাকে লোহার পাইপ দিয়ে পিটায় ও রান্দা দিয়ে কোপায়। তাকে বাঁচানোর জন্য তার স্বামী বিল্লাল হোসেন, 2 চাচি শাশুড়ি ও 1 চাচা শ্বশুর ছুটে যান। সন্ত্রাসীরা তাদের সবাইকে নির্দয়ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন ছুটে এসে সন্ত্রাসীদের হাত থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর হাত থেকে বেঁচে আসা রেবেকা রুমা এখন ওই দিনের নৃশংস নির্যাতনের কথা বলবেন। বোন রুমা, আপনি নিজেকে আনমিউট করুন, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রুমা, কেমন আছো? মাগো আপনার চেহারাটা একটু দেখুন। আমি আছি, হ্যাঁ অবশ্যই দেখাবো। 5ই আগস্টে আমার কালবাজার 2 দোকান ছিল, দোকানগুলি ভাঙচুর করছে। আমি ফুটপাতে দোকানদারি করছি, আমার 3 মেয়ে 1 ছেলে। দোকানগুলি ভাঙচুর করছে, দোকান আটকাইতে গেছি, পরে আমার দোকান হাজবেন্ড করছে। আমি এই ছবিগুলি আছে আমার কাছে। তারপরে আমি একটা কথা বলবো আপনার সাথে, আপনি শুনবেন, যাতে অন্য কেউ না শুনে। বিশেষভাবে অনুরোধ, আমার 3টা মেয়ে আছে, ওদের জীবনগুলিও নষ্ট হয়ে যাইব। শুধু আপনি যাতে শুনেন, আর কেউ যাতে না শুনে। আমার আর কারো শোনার দরকার নেই, শুধু না আপনি না যাতে ঠিক এটা আছে, না শুনেন। তোমার কথা বলবে না কেউ, তুমি সাবধান থাকো, ভালো থাকো। না, আমার 23শে নভেম্বর 2024 আমার আয়সা নিয়ে গেছে গাড়ি করে।
গাড়িতে করে নিয়ে গেছে। আমার ছেলে ছেলে ছিল না, মেয়ে, বড় মেয়েটা ছিল, আর ছোট বাচ্চাটা বয়স 4.5 বছর। ওর জন্য আমি ক্যাম্পাস আনতে গেছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। আমার বাসাটা হচ্ছে বেলাল মসজিদের গলিতে। এখান থেকে মানে নিয়ে গেছে। আমি তো ভাবছি যে প্রথমে পুলিশে নিয়ে গেছে। আমার আত্মীয় স্বজন সবাই জানে এই কথা। আমার হাজবেন্ড তো জানে, আমার হাজবেন্ডের আরেকটা সন্তান আছে, ও জানে না। আমরা সবাই সবার কাছে বলছি আমার পুলিশে ধরে নিয়ে গেছে। 71-এ যখন মেয়েদের উপরে নির্যাতন হয়েছে, মেয়ের বাবা আমাদের নেতা বঙ্গবন্ধু বলছে যে উনি তাদের দায়িত্ব নিছে, ওনাদেরকে এক পরিচয় দিছে। আমার কি পরিচয়? আমার তো কোনো পরিচয় নাই। এরপরে 21 দিন পরে আমি তার বাসায় ঢুকতে পারি না, এরকম অবস্থা আমার নাই। আত্মীয় স্বজন সবাই বলছি যে আমরা জেলে নিয়ে গেছে। তারপর গেছি বোনের এখানে, বোনের শ্বশুর বাড়ির মানুষ, তোমার বোনের রাজনীতি করে, তোমার বোনের কারণে তুমি বড় ধরে নিয়ে যাইবো, ওইখানেও জায়গা হইলো না। তারপরে এখানে ওইখানে থাকে বড় মেয়েটা অনার্স থাকে, পরে বড় মেয়েটার লেখাপড়া বন্ধ। আমার বড় ছেলে মেয়েটা দুইজন লেখাপড়া বন্ধ। মেজো মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওরও পড়ালেখা বন্ধ। তারপর এলাকায় থাকলে না এক কান দুই কান হয়ে সব কানাকানি হয়েছে কবিতায়। এলাকা ছাইরা দূরে এক জায়গায় বাসায় আমি কোন পরিবেশে আছি আপনার কিভাবে দেখাবো? এই যে আমার পরিবেশ, এই যে এই পরিবেশে আছি। আমার এই বাচ্চা ছোট। হ্যাঁ, ছোট বাচ্চাটারে নিয়ে। তারপরে ভাবলাম যেভাবে তো, যেহেতু নির্বাচন হয়েছে, যে সরকারি আসছে, বিএনপি ক্ষমতা আসছে, এখন এলাকা সাইডে দূরে এক জায়গায় গিয়ে আবার একটা দোকানপাট দিয়ে আমি ফুটপাতে দোকানদারি করছি, কারণ একটা কিছু করি। শ্বশুর বাড়িতে গেছি, যাওয়ার পরে 4-5 মাস ধরেই তো আর ইয়া করা যায় না। ওই যে আমি যেখানে 21 দিন আটকানো ছিলাম, তখন আমার ছোট ননদের কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়ে ওইখান থেকে এই টাকাটা দিয়ে ছাড়াই আসছে। আমার মেয়ে বলছে যে আমার মা বেড়ে গেছে গা, এখন হ্যাঁ জামিন করে হেরা লাগবে, হেরা 5 লাখ টাকা দাবি করছে। আমার অপরাধটা ছিল, আমার রাজনৈতিক কোনো ঝামেলা ছিল না কারোর সাথে। আমার অপরাধটা ছিল আমি স্বরাষ্ট্রমন্ত্রী কাকা বলে ডাকতাম। তো কাকা বলে ডাকতাম, বাবা মারা যাওয়ার পরে উনিও আমার মেয়ের মতন ইয়া করতো, আর করতো। আমার যে কোনো আবদারে আমি ওনার কাছে যাইতাম। তো সবার ধারণা ছিল যে ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, উনি কোথায় আছে ওই হিসাব করে আমার নিচ্ছে। তো যাক, আগস্টের পরে 6 আগস্টের সাথে কাকার সাথে কথা হয়েছে। এটা আমাদের যে মেয়েটা ছিল ওই ডেট ফাঁস করছে যে মন্ত্রীর সাথে ওনার কথা হয়। তো এই হিসাবে নিয়ে গেছে কাকা কোথায় আছে আমার ধরার জন্য। তো যাক, তারপরে থেকে আর কাকার সাথে আমার যোগাযোগ করি নাই, আমি যোগাযোগ করি নাই। তা আমি ছেলে মেয়ে নিয়ে দূরে আছি। এই যে বাসাটা, এই বাসার ভাড়া দিয়ে আমার থাকতে খুব কষ্টটা। ভাবছি যে বাড়িতে যাই, শ্বশুর বাড়ি এখানে হাজবেন্ড তো একটু জায়গা পাইবো, ওইটা একটু বন্ধক দিয়ে আইনে সেটা কিছু একটা করি। বড় মেয়েটার লেখাপড়া বন্ধ করে এই যে টিউশন করে আমার বাসা ভাড়াও দেয়, ঘরে টানা ঘর সব চালায়। তারপরে গেলাম ওইখানে এরা যারা হাসনাত আব্দুল্লাহ তো ওই এলাকার এমপি হয়েছে, আর খেলা পাই। ওরা বলতেছে এই ইয়ার আপনার উল্লেখ কইরা, নেত্রী উল্লেখ কইরা খুব বাজে বক্তব্য করতেছে। আমি বলছি যে সরকার তো স্বৈরাচার সরকারের জাগত কানা থাকে, কানা মানুষে বইলা বুঝানো যায়, আর চোখ থাকতেও যারা অন্ধ হয়ে পড়ে তো বইলা বুঝানো যায় না। তোমরা তো চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। নেত্রীকে দেশে কোনো উপকার করেন নাই, কোনো কাজই করেন নাই। আর এই বছর কি তোমরা খুব ভালো আছো? আমি আর বুঝতে পারি না এই কথাটা আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করছে, ওরা ঘরের সামনে ছোট্ট বাচ্চাটা যেটা গেটের বাইরে গেছে, আমি রান্না করতেছি, নামাজের পরে বাচ্চা নামাজ শেষ হয়ে গেছি, গেটের বাইরে গেছে, আমি ওরা ছোট্ট। আনতে গেছি। আমি ওরে নিয়ে কি নাম ওর? উপরে ডিটুল তোমার নাম কি বলো? আমার নাম উষা। আচ্ছা, কি সুন্দর তুমি, খুব সুন্দর।
এত সুন্দর করে চুল এত সুন্দর করে চুল বেঁধে দিল কে? আচ্ছা, ভালো থেকো, পরে অনেক নেত্রী দোয়া আমি নিও। ওরে আনতে আমি বাইরে ঘর থেকে হুম, বের হইয়া আমি ফোনটা ঘর থেকে বের হয়েছি ওরা পুরো ফোন দেওয়ার জন্য। এর ভিতরেই ওই দাদাইটাইটি করতেছে, এমন একটা আলোড়ন ওরা সৃষ্টি করছে যে ওরা দুই পক্ষ মারামারি লাগছে। তো দুই পক্ষ যদি মারামারি লাগে, একজন যদি আমার উপরে হামলা করে তো আরেকজন তো করতে আসবে। একজন হুম, আবার আমি দিয়ে বাইরে হইতেই আমার মাথার ভিতরে রান্তা দিয়ে কোপ মারছে। এই যে দেখেন ইস, রান্তা দিয়ে আল্লাহ, কোপ মারছে। আর অন্য যে পাইপসের ছেলেটি ওরা আবার পাইপ দিয়ে বাইরে এর ভিতরে মানে 5-6 মিনিট বাইরে বাইরে করছে। ও তখন বাড়িতে কেউ নাই, জুম্মার নামাজের পর পরে না। তারপরে এর ভিতরে আমার হাজবেন্ড আসছে, আইসে দেখেছে আমার মুখ টুক সব রক্তে বইরে গেছে। হ্যাঁ আমার রান্না করে ধরছে, মাথায় পাইপ দিয়ে বাড়ি মারছে, সাথে আমার চাচা শ্বশুর আসছে, এরও দিছে। চাচি দুইজন আসছে আমার ধরার জন্য, হ্যাঁ করেও আসছে। পরে যাক ওইখান থেকে চান্দিনা মেডিকেল কলেজ হাসপাতাল, চান্দিনা মেডিকেলে নিয়ে গেল, ওইখানে রাখে নাই, ওইখান থেকে পাঠাইছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ওইখানে গিয়ে আমার পরিস্থিতি আপনি তো দেখেন, এই বাসার ভাড়া দিয়ে আমি থাকতে পারি না। ওখানে গিয়ে আমার পরিস্থিতি এরকম হয়েছে, আর আমার সিটি স্ক্যান ছাড়া আমার কোনো ট্রিটমেন্ট করবে না। ওর আমি না পারো হইয়া, আমার মোবাইল ছিল না, আমি না পারো হইয়া আমার হাজবেন্ডের মোবাইলে ইয়া করছি, এই টেলিগ্রাম গ্রুপটা চালু করে সেটা আমি নতুন নগর প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে সেটা আমি সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা আমার কেউ এসব আমি তখন কথা বলতে পারি নাই, আমার মুখে দিয়ে রক্ত আসছে, এরকম করছে। পরে যাক তারপরে মুরাদনগরের এমপি জাহাঙ্গীর সরকার, উনি আমার কখনো দেখে নাই, উনি আমার কথা শুনে একটা লোক পাঠাই আমার কুমিল্লা নিয়ে ঢাকা মেডিকেল নিচ্ছে। ইস, ওইখানে কি ভালো নেওয়ার পরে অত্যাচার। ওরা তুমি অন্য রুমা, তুমি ধৈর্য ধরো, রুমা তুমি ধৈর্য ধরো, আল্লাহর ডাকো। এই অবস্থার মাথায় বাচ্চাদের মাথায় নিয়ে এটা সাবধানে থাকো। ইনফেকশন পরে ঢাকা থেকে আমরা আবার ইয়াতে মিরপুরে ইয়াতে নিউরোসাইন্স বানাইছে, ওইখানে এক একটা ইঞ্জেকশনের দাম 200 টাকা। এর ভিতরে আবার আমার হাজবেন্ডের মাথায় যে বাড়ি মারছে, উনিও হাসপাতাল ভর্তি। হ্যাঁ আবার উল্টাই আমার হাজবেন্ড, চাচা শ্বশুর, দেবর বাসুর সবার নামে মামলা দিয়ে হ্যাঁ করে সবারে ধরে নিয়ে গেছে আমার হাজবেন্ড সবারই হাসপাতাল, পরে ওইটাই উনিও করে, হাসপাতাল। সবার বিরুদ্ধে খালি মামলা দেয়। হ্যাঁ আমার বিরুদ্ধে পরে তো আবার 600 মামলা, সবার বিরুদ্ধে মামলা। আমার হাজবেন্ড হাসপাতাল থেকে গেছে, এখন আমার কোনো যোগাযোগ নাই, খবর নাই। তো আমি ঠিক এমন আছে, একটা ধৈর্য নিও। পরিস্থিতির ভিতরে যে কি কষ্ট আমি এমন পাচ্ছি। একটা পরিস্থিতিতে পড়বো যে আমি কখনো কল্পনা করি নাই। এই অবস্থা কেউই কল্পনা তারপর করেনি আমাদের বাবা, কেউই জানতো না এরকম করবে ওরা। এত অসভ্য জাতি হয়ে গেছে তা বলার মতো না। মা বোন বাচ্চা কারোরই কোনো সম্মান নাই। ধৈর্য ধরো, আমারে সব যখন ঠিক হয়ে যাবে। ঠিক আছে। নেত্রী আমাকে যখন নিয়ে গেল, তখন আমারে বলতেছে আমি যদি না বলি, আমি যদি না বলি আমার মেয়ে, এদিকে আসো, আমার মেয়ে করে তুললে নিয়ে যাইবো। এদিকে আসো, আরে, হচ্ছে আমার একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, এখন লেখাপড়া বন্ধ। আসসালামু আলাইকুম। যাও। কেমন আছো তুমি? কি নাম তোমার? আমার নাম ফারহান ইসলাম মুর্মু। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, মাকে দেখে রেখো। জি, দোয়া করবেন আমাদের জন্য। আর অনেক দোয়া করি, অনেক দোয়া করি। আবার সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কি আমার কি দোয়া। জুলুম অত্যাচার। এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ে। আসসালামু আলাইকুম। কোথায় দেখি? হ্যাঁ, সালামালাইকুম। তোর নাম কি? বড় মেয়ে। ফারহান ইসলাম মিম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, দোয়া নিও। আমি দেখতে পাচ্ছি তোমার, আমার দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দোয়া নিও। নজরুল, পরে লাশ আমরা আছি কবর রোমা, যায়। তোমার পাশে আমরা আছি, আমরা সবাই তোমার পাশে আছি, চিন্তা করো না।
আর তোমার মাগো ওই যে আপনার বাবা তোমার মাথায় কোপাইছে, তোমার গায়ে রক্ত ঝরাইছে, যারা এটা করছে তাদের বিচারে একদিন আমরা করব, সেদিন বেশি দূরে না, এটা বলে রাখতে পারি। ঠিক আছে, ভালো থাকো। আমার আমার তো এখন দুনিয়াতে সব ছাড়াই আমি হয়ে গেছি গা। না, আমি আমার কামালকে বলবো তোমার কামালকে বলবো তোমার কথা, তোমার যাতে খোঁজ খবর রাখে। ও তো আছে এখানে, আমি বলবো। ঠিক আছে, নজরুল। আপনি ছাড়া আমরা সবাই অসহায়, শুধু আমি না, না আমার না, কত আমি আছি তো। মহিলা। বাবারে, আমার তো মাইরাই ফেলতে চাইছিল 2 বোন রে, তারপর তো বেঁচে আছি। বেঁচে যখন আমার আছি, আমার তখন ইনশাল্লাহ আসতেছি এবং সব ব্যবস্থা হবে, চিন্তা করো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ। মহিলা চলে আসবো, মহিলা খুব তাড়াতাড়ি আসবো। যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, পুরুষ যারা নজরুল, শোনা রাজনীতি যাচ্ছে না, করছে। তুমি মিউট। সরি, আমি মিউট। আমরা এখন যাচ্ছি মোহাম্মদ ইয়াসিন ভুঁইয়ার কাছে। তিনি চট্টগ্রাম মহানগরের 8 নম্বর সুলুক বহর ওয়ার্ডের গ ইউনিট আওয়ামী লীগের সদস্য। 2024 সালের 21শে আগস্ট চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনের নেতৃত্বে সন্ত্রাসীরা মোহাম্মদ ইয়াসিন ভুঁইয়াকে ধরে লোহার রড দিয়ে মারধর করে সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়। তখন ইয়াসিন ভুঁইয়ার স্ত্রীর কাছ থেকে একজন সেনা সদস্য 50,000 টাকা নিয়ে ইয়াসিন ভুঁইয়াকে ছেড়ে দেয়। 23শে অক্টোবর ছাত্রদলের সন্ত্রাসীরা আবার মোহাম্মদ ইয়াসিন ভুঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় 17 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ইয়াসিন ভুঁইয়াকে রাস্তার মধ্যে ফ্লাইওভারের নিচে পিলারের বেঁধে নির্মমভাবে পিটিয়ে অজ্ঞান করে। এই অজ্ঞান অবস্থায় তাকে আবার পুলিশের হাতে দেয়। তার জ্ঞান ফেরার পর পুলিশ তাকে থানায় নেয়। সন্ত্রাসীরা ওই দিনই আবার রাত 2টার দিকে থানায় গিয়ে লকআপ খুলে লকআপের ভিতরে ফেলে ইয়াসিন ভুঁইয়াকে মারধর করে। সে সময় তার স্ত্রীর কাছ থেকে সন্ত্রাসীরা আবারও 4 লক্ষ টাকা নেয়। 24শে অক্টোবর আদালতেও পরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠায়। 40 দিন কারাভোগ করে জামিনে মুক্তি পান তিনি। এখনো তিনি এলাকায় যেতে পারেন না। এর ভিতরে গত কদিন আগে তার মার শাহাদাত বরণ করেছেন, মার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। এখন মোহাম্মদ ইয়াসিন ভুঁইয়ার কথা আমরা শুনবো। ভাই ইয়াসিন, আপনি নিজেকে আনমিউট করুন, কথা বলুন। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী। আপনি বলেন, ইয়াসিন ভুঁইয়া বলেন, মাননীয় নেত্রী শুনছেন কিন্তু তিনি। জি, মাননীয় নেত্রী, আমার উপর যে জুলুম নির্যাতন হয়েছে পরপর 2বার, আজকে যদি আমার মা বেঁচে থাকতো উনি অনেক খুশি হতেন। আমার নির্যাতনের পরে আমার মা বলেছেন যে কখনো ওনাকে কি তোমার এই দুর্দশা কষ্টের কথা কি কখনো বলা যাবে কিনা, কিন্তু মা গত 24শে এপ্রিল 2026 সকাল 9:45 উনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মার পাশেও থাকতে পারিনি, মৃত্যুর সময় জানাজাও যেতে পারিনি, মার ভালো চিকিৎসাও করতে পারিনি। মাননীয় নেত্রী, আমার মার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। মাননীয় নেত্রী, 21শে আগস্ট 2024 আমি আসরের নামাজ পড়েছি, হঠাৎ অতর্কিত আমার উপর হামলা হয়। আমি বুঝে উঠতে পারিনি কেন হচ্ছে। মসজিদের গেট থেকে আমাকে মারতে মারতে তো হঠাৎ সেনাবাহিনী আসে। তো আমি হয়তো তখন মনে মনে চিন্তা করি হয়তো জানে বেঁচে যাব। তো সেনাবাহিনীর কাছে তুলে দেয়, সেনাবাহিনী নিয়ে যায় অনেক জায়গায়, অনেক থানায়। ওরা খোঁজখবর নিয়ে আমার নামে কোনো অভিযোগ, কোনো মামলা, কোনো কিছু না থাকার কারণে এই আমার পরিবারের সাথে যোগাযোগ করে। রাত 11টায় আমি বেরিয়েছি, আমার পরিবার থেকে 50,000 টাকা নিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে। তারপরে মাননীয় নেত্রী, আমি খুব মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবার বয়স 80 ঊর্ধ্ব।
আমার মা মৃত্যুবরণ করেছেন, ওনার বয়স 68 ছিলেন। তো আমার এই একটা ছোট্ট একটা যে একটা ব্যবসা করতাম, ওই ব্যবসা করেই আমার জীবিকা চলতো, আমার পরিবার চলতো, আর এটাই ছিল সম্বল। এই 2024 23 অক্টোবর বুধবার ছিলেন সেদিন। আবার একটা ছোট্ট অর্ডার ছিলেন। আমি চট্টগ্রামের খাতুনগঞ্জ সে বাজার থেকে আমি মালামাল কিনে 17.5 লক্ষ টাকার মালামাল কিনে আমাদের এই জিসির মোড়, চট্টগ্রামের জিসির মোড়, এটা চট্টগ্রামের 9 আসন পড়ছে, আমাদের সাবেক শিক্ষামন্ত্রীর এরিয়া, ব্যারিস্টার মহিবুল হাসান যদির নফলের এরিয়া পড়ছে। ওইখানে আমি এই মালগুলো বুঝাই দিতে গেছি, তাৎক্ষণিক হঠাৎ রোদ পেতেছিল, সবাই ধরে আমাকে মারধর করে। আমাকে ওই অবস্থার ভিতর 20 মিনিটের ভিতর ট্রাক দুটোর সমস্ত মালামাল 17.5 লাখ টাকার মালামাল লুটপাট করে আমাকে ফ্লাইওভারে পিলারে বাঁধে। আপনার করা ফ্লাইওভারের পিলারে আমাকে নেত্রী বাঁধে। এই আমার ছবি নেত্রী বলেছিল, মানে আমার যে ছবিগুলো ফ্লাইওভারের পিলারে বেঁধে ওইখানে আমাকে নির্যাতন করে। ওরা 2 ঘন্টা পালাক্রমে নির্যাতন করে। এর মাঝখানে ওরা আমাকে মারতে মারতে ওরা আমার একটা গোডাউন ছিল, আমার ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন, ওই গোডাউনের অ্যাড্রেস নাই নিয়ে ওই গোডাউনে ওরা লুটপাট চালায়, গোডাউনের তালা ভেঙে। ওইখানেও প্রায় 9 লক্ষ টাকা মালামাল ছিল। অফিস ছিল, অফিসের চেয়ার টেবিল থেকে শুরু করে মাননীয় নেত্রী সিলিং সহ নিয়ে যায়। তারপর আমাকে ওইখানে পালাক্রমে বিভিন্ন, মানে 2 ঘন্টা একেবারে রাস্তার মাঝখানে, মাননীয় নেত্রী, এটা মহাসড়ক জিসির মোড়ের, আপনি যে ফ্লাইওভার করেছেন, চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী স্কুল আছে নাসিরাবাদ বয়েজ স্কুল, ওইটার মাঝখানে, পিলারের মাঝখানে রাস্তায় হাজার হাজার মানুষ, ওরা ওই অবস্থায় পালাক্রমে কিছুক্ষণ পর পর এসেই আমাকে মারছে। এই মার অবস্থায় আমি এক প্রকার, মাননীয় নেত্রী, আমি অজ্ঞান হয়ে যাই। আমার এত মারের তীব্রতা ছিল মাননীয় নেত্রী, আমি ওইখানে আমি প্যান্টে আমি প্রস্রাব করে দিই। আমার এই অবস্থা ছিল, তখন আমার জ্ঞান ছিল না। ওনারা আমাকে থানায় সোপর্দ করে সন্ত্রাসীরা, এই জঙ্গিরা। আমার কাছে বিভিন্ন আমি আমার পরিবারের কাছে বিভিন্ন টাকার জন্য প্রেশার ক্রিয়েট করে চাপ দেয়, অনেক মানে বাজেভাবে চাপ দেয় আমার পরিবারকে। তো আমার পরিবার তখন বলছে, মাননীয়, আমার 2টা জমজ বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, ছোট্ট, এই 4 বছর হয়েছে কয়দিন আগে, ওরা সহ। আর আমার মা বাবা বয়স্কের কারণে ওনারা, তাও আমার মা ওইখানে গিয়েছেন। তো মাননীয় নেত্রী আমাকে লকআপে ঢুকাইছে। তো আমি হয়তো মনে করেছি তো এখন হয়তো জেলে দিবে, আমি হয়তো সেফ থাকবো এখান থেকে। কিন্তু মাননীয় নেত্রী, রাত 2টা বাজে, ওরা পুলিশ না মাননীয় নেত্রী, ওরা লকআপ খুলে আমার উপর যে নির্যাতন করেছে, যেই মার আমাকে মেরেছে ওইখানে, মাননীয় নেত্রী, আমি ওদের, আমার ওয়াইফ, আমার ছোট 2টা বাচ্চা, মাসুম 2টা বাচ্চা, ওদের পা ধরে কান্না করছে। তো ওরা বলতেছে ওদেরকে টাকা, কেউ বলে 50 লাখ টাকা দিতে হবে, কেউ বলে 20 লাখ টাকা দিতে হবে, আর না হলে আমাকে অনেকগুলো মামলা দিয়ে চালান দিবে, আমাকে অনেক হত্যা মামলায় জড়িয়ে দিবে, আমাকে দিতে হবে। তো আমার ওয়াইফ ওদের পা ধরে কান্না করে বলতেছে, তো ওটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর ওর যা ছিল আপনারা তো সব ইতিপূর্বে সব নিয়েছেন, ও কোথা থেকে দিবে, না দিতে হবে। তখন আমার রাত 2টার পর আমাকে প্রায় 20-25 মিনিট ওইখানে ওরা মারধর করে লকআপের ভিতর। পুলিশ নিরুপায় ছিল, পুলিশের মতো বসেছিল পুলিশ। তো মারার পর ওরা থানায় এখানে মিছিল করে। পরে অবস্থা বেগতিক দেখে আমার ওয়াইফ, আমার পরিবার অসহায় হয়ে পরে বলতেছে, আচ্ছা 4 লাখ টাকায় ওরা মানে। পরে আমার আমার কিছু ভাই ছিল, ছোট ভাই, আমার ওয়াইফের, আমাদের বিয়ের শুধু শেষ সম্বল স্বর্ণটা ছিল, ওইটা তারপরের দিন সকাল 24 অক্টোবর বৃহস্পতিবার সকালে, সেটা একটা মানে একটা আমাদের এলাকায় একটা প্রতীক জুয়েলার্স আছে, ওইখানে ওর স্বর্ণগুলো দিয়ে টাকা নেয়। আর আমার ভাই ছিল শাকিল, ওর কিছু বন্ধু বান্ধব থেকে ওরা কিছু টাকা পয়সা জোগাড় করে 4 লাখ টাকা দেওয়ার পর মাননীয় নেত্রী আমাকে 4 আগস্টের মামলা, নিউ মার্কেটের ওই মামলায় আমাকে মানে চালান করে। তারপরে কারাগারে থেকে জামিন নিয়ে তারপর থেকেই এলাকার বাইরে পলাতক জীবন করতে করতেছি। এর ভিতর মানে নিতে ওরা বাসায় অনেক হুমকি দুমকি অনেক করছে। এর ভিতর ওই যে আমার এই নির্যাতনের বিষয়টা বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেওয়ার কারণে আমার বাসায় যায় ওরা অনেক হুমকি দুমকি করে। নভেম্বরের 1 তারিখ আম্মু
ব্রেন স্ট্রোক করে আমার মা। মাননীয় নেত্রী, আপনি জানেন কিনা, এই 5 আগস্টের পরে হসপিটালগুলোতে আওয়ামী লীগ পরিবারের কেউ যদি বলতো তাদের চিকিৎসা সহ করতো না। এটা আপনি অবগত আছেন কিনা বা আপনি শুনেছেন কিনা? আওয়ামী পরিবারের কথা যদি বলে, আমি নজরুল ভাইকে ছবি দিয়েছি। আমার মা এই ব্রেন স্ট্রোক মেডিকেলের বারান্দায় পড়েছিল মাননীয় নেত্রী 1 সপ্তাহ। আমি যেতে পারি নাই মাকে দেখতে, মার কাছেও যেতে পারি নাই। চিটং মেডিকেলেই পড়েছিল, নিউরোলজি ওয়ার্ডের বারান্দায় 1 সপ্তাহ চিকিৎসা নেই। আর আওয়ামী লীগ বললেই বা আওয়ামী লীগের পরিবারের কিনা এই ধরনের বললে, মেডিকেল অনেক মব হয়েছে তখন, চিকিৎসা দিত না, গড়িমসি করতো। আমার মা ওইখানে 1 মাস চিকিৎসা নিয়েছেন। তারপর মাকে বাসায় আনছি মাননীয় নেত্রী। 23 অক্টোবর হয়েছে, নভেম্বর 1 তারিখে মা স্ট্রোক করছে। আমার আমার এইসব কারণ, আমার এই দুর্ঘটনাগুলোর কারণে। তারপর মাননীয় নেত্রী, মা 1 হাত 1 পা প্যারালাইজড হয়ে গেছিল, ওনার মুখ ব্যাকা হয়ে গেছিল। উনি অনেক কষ্ট করেছেন মাননীয় নেত্রী, ওনাকে আমরা ভালো চিকিৎসা করাইতে পারি নাই। আমার যে ক্ষতি হয়েছে মাননীয় নেত্রী, আমার পরিবারের আমি ছাড়া আসলে উপার্জন ক্ষমতার তেমন কেউ ছিল না। বাবার বয়স, আমার 4 বোন, ওদের বিয়ে হয়েছে, আমার ছোট ভাই, আর উপার্জন ক্ষমতার মাত্র ছিলাম আমি। আমার আসলে যে আমার সমস্যাগুলো হয়েছে, এরপর আসলে পরিবারের পাশে আর থাকার কোনো সুযোগ হয় নাই। আমার বাচ্চাগুলোকে নিয়ে, আমার 2টা বাচ্চা, আমি এদেরকে নিয়ে অনেক ইয়াতে ছিলাম। এই আমার প্রথম আমি পলাতক থাকার পরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে তারপরে আমি সিটির বাইরে চলে যাই। তারপরে ওরা বিভিন্ন সময় বাসায় খোঁজ খবর নিত মাননীয় নেত্রী। 24 এপ্রিল আম্মা মারা গেছে। মৃত্যুর সময় মার পাশে থাকতে পারি নাই, চিকিৎসাও করতে পারি নাই, মার জানাজাও থাকতে পারি নাই। মাননীয় নেত্রী, জানাজার সময় মসজিদে পুলিশ, আমি নাই, জানাজার সময় মসজিদে পুলিশ। মাননীয় নেত্রী, এই মার জানাজার ছবি, এই আমাদের কি বলবো মাননীয় নেত্রী, আর মানে যে নির্যাতনের শিকার হয়েছে মাননীয় নেত্রী, শুধু জয় বাংলা বলার কারণে, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হওয়ার কারণে। আমি মাননীয় নেত্রী, জানাজায় আসবে, যে জানাজায় মানুষ না আসার জন্য জানাজায় আসার আগ থেকে পুলিশের গাড়ি এখানে উপস্থিত। তারপরে মাননীয় নেত্রী, আমার মতো একটা ক্ষুদ্র একজন কর্মীর মায়ের জানাজা, আসরের সময় জানাজা হয়েছে, হাজারো মানুষ মাননীয় নেত্রী উপস্থিত হয়েছেন। এই অবস্থায় পুলিশ আগে থেকেই ছিল, মসজিদের সামনে 2 গাড়ি পুলিশ দাঁড়াই আছে, জানাজায় যাব কিনা। মার জানাজায় আমি সন্তান হিসাবে, অভাগা সন্তান, আমি মার জানাজায় উপস্থিত হতে পারিনি, থাকতে পারিনি। এই কষ্ট মাননীয় নেত্রী, যতদিন বেঁচে থাকবো এটা বয়ে বেড়াতে হবে। আর আমরা জয় বাংলার লোক মাননীয় নেত্রী, আমরা গত 17 বছর দেখিনি এত অত্যাচার করতে। ওরা যে অত্যাচার করছে মাননীয় নেত্রী, আমার মাকে কবর দিব, যে কবরের জায়গা নিয়ে কনফিউশন ছিল যে কোথায় কবর দিব। তো ওরা 17 বছর ওদের বাসায় ঘুমাইছে, ওরা খুব সুখে শান্তিতে ছিল। কিন্তু মাননীয় নেত্রী, আমার মতো একজন ক্ষুদ্র কর্মী মাননীয় নেত্রী, আমি ছাত্রলীগ করেছি, আমি চট্টগ্রাম মহানগর যুবলীগের একজন সক্রিয় যুব সংগঠক। আমার অনেক বড় পদ পদবি নেই, আমি ইউনিট আওয়ামী লীগের এত ছোট হিসেবে আওয়ামী লীগের মেম্বার হয়েছি মাননীয় নেত্রী, ইউনিট আওয়ামী লীগের সদস্য হয়েছি, নাসিরাবাদ ইউনিট আওয়ামী লীগের। মানে আমার উপর যে জুলুম, যে অত্যাচার হয়েছে মাননীয় নেত্রী, হয়তো মা বাবার দোয়া ছিল তখন হয়তো বেঁচে গেছি। আমি হয়তো ভাবছি যে আমি মরে যাবো, হয়তো বাঁচবো না, কিন্তু মাননীয় নেত্রী হয়তো বেঁচে গেছি। কিন্তু যে মা দোয়ায় বাঁচছি মাননীয় নেত্রী, সে মাই মারা গেল মাননীয় নেত্রী। মার খবরটা এখন পর্যন্ত দেখতে পারি নাই মাননীয় নেত্রী, অপেক্ষায় আছি, ধৈর্য ধরে আছি। আপনার ধৈর্য ধরে থাকো, সব ঠিক হয়ে যাবে। ওরা মাননীয় ওরা ওরা যে পাপ করতেছে না, এই পাপের ফল ওদের ভোগ করতে হবে। এই যে ছোট বাচ্চাগুলি ধরে নিয়ে নির্যাতন করা, তোমাদের নিয়ে গায়ে হাত তোলা, মারা, মহিলা তার গায়ে হাত তোলা, তার মাথায় আঘাত করা, মানে এইরকম অত্যাচার পাকিস্তানিরা করছে কি, তারা হ্যাঁ একবার এক এক জায়গায় গেছে, আগুন দিয়ে পোড়াইছে, মারছে, গুলি করছে, মেয়েদের তুলে নিয়ে ক্যাম্পে গেছে, এই পর্যন্ত। এরা তো মানে কি বলবো, আর এরা তো মানে বেছে বেছে ঘরে ঘরে, এবং সব ওই বাটপার, বিশ্ব বাটপার ইনুস,
ও লোক লাগায় প্রত্যেকটা নেতা কর্মীর হিসাব নিয়ে তারপরে এগুলি করা হয়েছে। জামাত, বিএনপি, ওই শিবির, ছাত্রদল, তারপরে যে আরো হিজবুত তাহরীর, আরো কারা কারা, এদেরকে দিয়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাইছে। তবে এদের সবাই রেকর্ড রাখতে হবে। আর দিন খুব বেশি দিন না, কিন্তু এই যে তারেক ক্ষমতা এসে তো সে তো কোনো পরিবর্তন আনেনি, আরো আরো জুলুম করে যাচ্ছে। তো এর খেসারত তাদের দিতে হবে, এদের শাস্তি পেতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখো, এরা যে পাপ করছে এর শাস্তি একদিন পাবা, ওরা মাননীয় পাবেই পাবে। নেত্রী, আমরা মাননীয় ওদের নেত্রী, কিচ্ছু বলি নাই, আমরা কিচ্ছু বলি না, আমরা দেশের উন্নয়ন করছি, আর তারা আমার নেতা কর্মীর গায়ে হাত তুলছে। জি মাননীয় এটা নেত্রী, ওরা ছাড়বো তো না। ঘরে ঘুমাইছে ধৈর্য ধরো, মাননীয় নেত্রী। ওদের তো ওরা ব্যবসা ধৈর্য বাণিজ্য ধরো। করছে, ওরা তার সব জন্য দোয়া করি, তোমার কোনো সমস্যা নেই। মাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে নসিব করুক, সেই দোয়া করি। ভালো মাননীয় থেকো। নেত্রী, ওই ওই ধন্যবাদ প্রিয় নেত্রী। আজ এই পর্বের শেষজন হলেন মোহাম্মদ সাফায়েত হোসেন অবি। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য, তার বাড়ি কিশোরগঞ্জ সদরের খরমপট্টি। বিএনপি সন্ত্রাসীরা 2024 সালের 4 আগস্ট কিশোরগঞ্জ শহর আওয়ামী লীগ অফিসের সামনে সাফায়েত হোসেন অবিকে পিটিয়ে ও কুপিয়ে মারা গেছেন ভেবে ফেলে যায়। গত বছর 11ই মার্চ ঢাকার উত্তরা 18 নম্বর সেক্টরে সাফায়েত হোসেন অবিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের সন্ত্রাসীরা হকি স্টিক দিয়ে পিটায়, ছুরি দিয়ে জবাই করতে উদ্যত হয়। ওই সময় স্থানীয় লোকজন ও টহল পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নেয়। 12ই মার্চ আদালত ও পরে কারাগারে পাঠায়। গত 14ই মার্চ তিনি জামিনে মুক্তি পান। মোহাম্মদ সাফায়েত হোসেন অবির সাথে ঘটে যাওয়া বর্বর নির্যাতনের মর্মান্তিক বর্ণনা এখন আমরা শুনবো। ভাই অবি, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন হ্যাঁ, আপা? আচ্ছা। আমি আছো, তুমি কেমন আছো? এই তো আপা আলহামদুলিল্লাহ। বিশ্ব মা দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা সারা বাংলাদেশ। আপনি তো সারা, অনেক সবার জন্য দোয়া করি। হ্যাঁ, জি জি আপা, আমি শুরু থেকে একটু বলতে চাচ্ছিলাম, আমাকে একটু সময় দিবেন। 2024 সালের 5ই অগস্ট, 5ই অগস্ট যখন আমাদের একটা দাবি দেওয়া ছিল এক দফা, তখন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে অনেকে অবস্থানরত ভাবে ছিল। তো একটা সময় যখন উল্টাপাল্টা হয়, জামাত বিএনপি যারা আসে, একটা সময় উল্টাপাল্টা হওয়ার পরে দেশ তো এলোমেলো হয়ে গেছে। তো আমার তখন ইচ্ছা ছিল পার্টি অফিসটা যেভাবেই হোক বাঁচানোর উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি পার্টি অফিসের সামনে ছিলাম। থাকার পর পার্টি অফিসের সামনে প্রায় 1500 থেকে 2000 মানুষ আমার গায়ে একটা করে টোকা দিয়ে গেছে, আমাকে মারতে মারতে ড্রেনে ফালায় রাখছে। ডক্টর আমাকে মৃত ঘোষণা করছে হসপিটালে। ইস, তারপর মৃত ঘোষণা করার পর আমার মায়ের দৃঢ় বিশ্বাস ছিল যে আমি হয়তোবা বেঁচে আছি কোনো একটা কারণে। ওটিতে অনেক চিল্লাপাল্লা করতেছে, চিল্লাপাল্লা করার পর কোনো একটা কারণে আল্লাহর কি কুদরত, তারা আমাকে ওটিতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার মনে হয় 3-4 ঘন্টা বা 5 ঘন্টা পর আমার জ্ঞান ফিরছে। আমার আমার পিঠে, হাতে, আল্লাহ, কি ভয় মারছে। কোমরে, সব জায়গায় কুবাইছে। কুবানোর পরে আমার মা আমার বোরকা পরায়া প্রাথমিক চিকিৎসা মানে সেলাই টেলাই সারা শরীরে সেলাই টেলাই করে তারপর আমাকে নিয়ে যায় নেত্রকোনা অ্যাম্বুলেন্স দিয়ে। সেইখানে আমি 2 মাস ছিলাম। সেলাই কিছুটা শুকাইছে 2-2.5 মাস। তারপর আমি আসি মাইমেসিং খালামনির বাসায়। তো সেখান থেকে আমি আবার আরো 2-3 মাস স্টে করি, সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আমি ঢাকা মুভ করি। ঢাকা মুভ করি একটু সাংগঠনিক ভাবে একটু অ্যাক্টিভ হওয়ার জন্য আর কি। তো আমার সেদিন 11ই মার্চ 2025 সালে আমার পরীক্ষা ছিল ল ডিপার্টমেন্টে আর কি। আমি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র। তো আমি যখন পরীক্ষা দিতে যাই তখন ছিল টেক কেয়ার গভর্নমেন্ট, ইউনুস সাহেব ছিল। তো আমাকে ছাত্র দল এবং শিবির কর্মীরা আমাকে তুলে নিয়ে গেছিল প্রায় 20 থেকে 25 জন। তুলে নিয়ে যাওয়ার পর আমাকে প্রথম
তারা 3 ঘন্টা কাপড় খুইলে পিটাইছে আমার এই ছবিটা অঙ্গে দেখছি, হ্যাঁ। অঙ্গে তারা দড়ি দিয়া আমার বাইদে রাখছে, বাইদে রাইখা আমার অঙ্গে বাইদে রাখছে 3 ঘন্টা পিটানোর পর বাইদে রাখার পরে একটা সময় তারা ডিসিশন নেই যে আমাকে গলায় দড়ি দিয়ে আমাকে ফাঁসিতে তারা হত্যা করবে। আচ্ছা, হত্যা করতে পারে নাই বলতে কি, তো এদিকে একটু মানুষ আসা আসা মানে চলাচল শুরু হয়ে গেছে। চলাচল শুরু হয়ে যাওয়ার পর তারা আমাকে নিয়ে যায় উত্তরা 18 নম্বর সেক্টরে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশে নিয়ে যাওয়ার পর তারা আমাকে একটা ড্রেনের পাশে শোয়ায় আমাকে জবাই করার উদ্দেশ্যে। ইস, প্রথম আমার মাথায় মাথায় স্টেপ করতে চাইছিল, করতোই, আমার মাথায় স্টেপ দিয়ে শুরু করতো, কিন্তু বিষয়টা হয়েছে কি, আমার তারা মাথায় স্টেপ না করে আমার গলায় জবাই করবে আর কি, তারা সেই পরিকল্পনা নিছিল আর কি। তারপর তারা আমার গলায় ছুরি চালাবে, সেই মুহূর্তে একদল টহল পুলিশ ছিল আর কি, টহল পুলিশ, তারপরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আশেপাশে মানুষরা চলে আসে। চলে আসার পর আল্লাহর কি কুদরত, হয়তো বা বাবা মার দোয়া ছিল দিকে, বিদায় সেই জায়গায় বেঁচে গেছি। পুলিশ আসার পর পুলিশের সামনে আরো আমার 3 ঘন্টা পিটাই, পুলিশে দাঁড়ায় দেখছে আমার 3 ঘন্টা পুলিশের সামনে কানে ধরে দাঁড় করে রাখছে, অনেক পিটাইছে আমার, পুলিশ কিচ্ছু বলে নাই। আচ্ছা, তারপরে আপনি একটু কাইন্ডলি যদি দেখেন আমাকে কিভাবে জবাই করতে চাইছিল, দেখেন। হুম? আপা, জয় বাংলা স্লোগান দেওয়াটা কি আমার অপরাধ? আমি তো বঙ্গবন্ধু সৈনিক, আমি 2বার মৃত্যু থেকে উঠে আসছি, 2বার। আমার যদি আবারও প্রমাণ করতে হয়, আমি দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করব না, শুধু আমি দলের জন্য আবারও মরতে প্রস্তুত, আমি সবসময় রেডি, আমি দলের না জন্য না, সব। তুমি মরবে কেন? মরবে আমি কেন? আল্লাহ তো তোমাকে বাঁচাই দিছে, তোমার মায়ের দোয়ায় তুমি বেঁচে আসছো। তোমাকে যারা গলা কাটতে গেছে, তোমাকে যারা অত্যাচার করছে, প্রত্যেকের নাম ঠিকানা মনে রাখো। আমাকে দিন আপা আসবে, হসপিটাল দিন পর্যন্ত আসবে, যেভাবে তোমার মারছে তার বদলা নিতে হবে। আপা আমাকে হসপিটাল পর্যন্ত ভর্তি নেয় নাই, আমার কাপড় কুইল্লা আমার লিঙ্গ পর্যন্ত বাইন্দা গলা দিয়া পেঁচায় রাখছে আমারে, মানে ঝুলায়া মেরে হ্যাঁ, ফেলবে। হ্যাঁ। তারপরে মাননীয় নেত্রী অবগতির জন্য বললি, ও অবির যে ঘটনাটা, এই ছবিগুলি অবি তো এগুলি এই ওরা ছবি তো উঠাইছে, এই সারা সন্ত্রাসী। বিশ্বে গেছে, ছবি সব জায়গায় গেছে। মাননীয় নেত্রী, এই ছবিগুলি ওই সন্ত্রাসীরা ছবিগুলি উঠাইছে, একজনে উঠাইয়া ওরা এগুলি নিয়ে মজা করছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু সন্ত্রাসীরা এগুলি প্রচার করছে, ওরা উল্লাস করছে এই ছবি ছেড়ে, যে আমরা এই ওই বাহাদুরি ছবি করতেছি। থেকে যারা করছে তাদের ছবি বের করো, জি তাদের সমাজ আমি ছবি ছবি আছে। বের করে রাখো, এটা আপ- ইন্টারন্যাশনালি দেখাও। পাশাপাশি ওই তাদেরকে ঠিক এইভাবেই শাস্তি দিতে হবে। আপা এই বিষয়ে আমি আমাদের অতীশ দীপঙ্করে তো বেশি ওনার, কথা বলার দরকার নাই। জি জি আপা, যেটা করবা মনে মনে রাখো, কিন্তু এদের জি চেহারা নাম জি টাম সব আপা, সংগ্রহ করে রাখো। হ্যাঁ আমি এটা আমি লিয়াকত অবি, শিকদার, তোমার আম্মা একটু কথা বলতে চাইছিল, তোমার আম্মা পাশে হ্যাঁ আছে? হ্যাঁ আমার ও- পাশে ও- আছে। মাননীয় নেত্রী, অবির আম্মা তাহমিনা তাসমিন, তিনি আপনার সাথে এই কষ্টের ব্যাপারে একটু বলতে চান। মার কথা জি, বলে। বোন বলুন, বলুন বোন বলুন। আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম ভালো সাহসী মা। সাহসী মানা আপা, এখন আমি সাহসী হয়েছি। এখন হুম। আমি সাহস নিয়ে চলাফেরা করি। আমার ছেলেকে যখন এইভাবে নির্মম ভাবে মায়ের পিট করছে, জবাই করতে চাইছে, তখন আমি মানে জ্ঞান হারা হয়ে গেছি। এবং আমার খুব ইচ্ছা ছিল তখন যে হায় রে, যে নেত্রী আপার কারণে আমার ছেলের আজকে এই অবস্থা, জয় বাংলা বলার কারণে এই অবস্থা, আপার সাথে যদি আমি একটু দেখা করতে পারতাম, আমার কষ্টটা যদি একটু আমি খুললে বলতে পারতাম, হয়তো আমার আত্মাটা একটু শান্তি পাইতো। কিন্তু আজকে আমার সৌভাগ্য আপা, আপনার কাছে 1 বছর প্রায় 12 মাস পরে আপনার সামনে আমি বসছি কথা বলার জন্য। আমার এই ইস, দুঃখের কথা শোনার মতো
কেউই নাই। তো আমি মামলা দিতে গেছিলাম, এই ছেলেগুলো আমারে বলছে যে আপনি যদি 5 লক্ষ টাকা দেন তাহলে আপনার ছেলেরে ছাইড়া দিব, আর বিভিন্ন ছবি আমার কাছে পাঠাইছে। একটা মা যদি এইসব ছবিগুলা দেখে পাঠায়, আমি কিশোরগঞ্জ, তখন আমি কিশোরগঞ্জ সেজদায় পড়ে আছি, আমার সাহেব অবির আব্বু কিশোরগঞ্জ সেজদায় পড়ে আছে, করার কিছু নাই। পরে আমি বলছি বাবারে টাকা পয়সা তো এত কিছু নাই, আন্টি এত টাকা কই থেকে দিব, আমার 3টা বাচ্চা পড়ালেখা করে ঢাকায়, 1 মেয়ে 2 ছেলে, ছোট ছেলেটা তেজগাঁ কলেজে পড়ে, মেয়েটা ভার্সিটিতে পড়ে। হাই হাই, তাহলে তো ঠিকানা পায়ে গেছি, তাহলে তো তোর মেয়েরে উঠায় নিয়ে আসবো, তোর ছোট ছেলেরে উঠায় নিয়ে আসবো। আমি তো আরো মানে বুকা সাজে গেছি এই কথা বললে। পরে তো আপা আমার তো মা আমার অপারেশনের রুগী, আমার ইনফেকশন হয়ে গেছে পেটের মধ্যে, খুব কষ্ট করে আমি ঢাকা যাই ছেলেরে বাঁচানোর জন্য, আমি তো মা। পরে আমার ছেলে তো হাত করা দেখি লাগানো, আমার এখান থেকে যাওয়ার সাথে সাথে ইউনিভার্সিটির সামনে আমার আটকাইলছে, আটকায়া কি আর বলবো, আমার গায়ের উন্নাটা খুললেছে, খুললে আমার চোখটি বাঁধে। ব্যাগে টাকা ছিল, আমি কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছিলাম, যে টাকা তো ক্যাশ টাকা নাই, 1 লাখ টাকা খুব কষ্ট করে নিয়ে গেছি। পরে এগুলা নিয়ে গেছে, আমার ভার্সিটিতে আর যাওয়ার জন্য দেয় নাই, স্যারের সাথে যোগাযোগ করানোর লেগে দেয় নাই। পরে বলছে যে এই কিশোরগঞ্জ যাইতে কত ভাড়া লাগে, আমি বলছি যে 500 টাকা হইলে যাওয়া যাবে আর কি, রিক্সা বাস মিলায়। পরে 500 টাকা দে, আমি আর কি বলবো, রিক্সাওয়ালা ম্যাডাম আমার একটা গামছা দিছে, এই গামছাটা দেওয়া পরে আবার একটা মেয়ে আসছিল, মেয়ে দৌড়ায় আইনা উন্নাটা দিছে, আন্টি উন্নাটা নেন। আমি কই না, ওরার তো মা নাই, বোন নাই। আচ্ছা যাক, পরে তো কিশোরগঞ্জ আসলাম, আসে আবার অবস্থা খুব খারাপ, স্যারের সাথে যোগাযোগ করলাম, স্যার এটা কি করা যায়, আমার অবস্থা তো খারাপ। তো আমি আজকে ভাগ্যক্রমে আপা আপনার সাথে আমার একটু কথা বলার সুযোগ হয়েছে, কথা বলতে পারি। আমি আজকে আমার বুকের ভিতরে যে যন্ত্রণা বেদনা আমার সব মানে লাঘব হয়ে গেছে। আমি অনেক অনেক মানে আন্তরিক মানে আমার অন্তঃস্থল থেকে আপনার জন্য দোয়া করি, আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুক, আবার আপনি বাংলার মাটিতে ফিরে আসেন, আমাদের দৃঢ় বিশ্বাস আপনি বেঁচে থাকবেন, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি বেঁচে থাকেন, সুস্থ থাকেন। আর আমার ছেলেটা 1 বছর আপা জেলে ছিল, তখন সেল নাকি কয় আপা, এত কিছু তো আমি বুঝি না জানি না, অনেক কষ্টের জায়গা, খাবার টাবার দেয় নাই, তখন কেরানীগঞ্জ ছিল, পরে কেরানীগঞ্জ থেকে গাজীপুরে দিছে। আমি 3বার কেরানীগঞ্জ সাক্ষাৎ করতে গেছি, আমাকে দেয় নাই, আমি অসুস্থ শরীর নিয়ে গেছি সাক্ষাৎ করতে, দেয় নাই আমারে সাক্ষাৎ করার জন্য। যাক, পরে গাজীপুর আসছে, এখানে আমি যাই, গাজীপুর গিয়ে একদিন সাক্ষাৎ করে আসছি। এর মধ্যে আমার আম্মা হার্ট অ্যাটাক করছে, এদিকে আমার ছেলে জেলে, আর আম্মারে নিয়ে দৌড়াদৌড়ি করবো না ছেলের কষ্ট দেখবো, শেষ পর্যন্ত আমার মা মারা গেল, আমার ছেলে আর আমার মাকে দেখতে পারলো না। তো আমি দোয়া করি আপা, আপনাকে আল্লাহ সুস্থ রাখুক, আপনি আবার দেশে ফিরে আসেন, এবং এদের বিচার আপনি নিজের হাতে করবেন। আমার কোনো ছাওয়া পাওয়া একদম নেই, করবো। আমার ছেলেটারে আপনার কাছে আমি দিয়ে দিছি, আপনি দেখবেন, তার ভালো মন্দ সবকিছু আপনি দেখবেন, এটা আমার বিশ্বাস। আমি এত কথা আর কি বলবো, আমি আসলে এই বিগত দিনে কান্না করতে করতে আমি মৃত্যু সজ্জায় চলে গেছিলাম, এখন একটু আমার ইয়া হয়েছে। 1 বছরের উপরে আপা জেল কাটছে ছেলেটা, এই জলটা বলাতে আমার ছেলেটা 1 বছর উপরে জল কাটছে। আর কিভাবে উলঙ্গ উলঙ্গ অবস্থায় একটা মানুষ, উলঙ্গ অবস্থায় এইভাবে, আমি তো বাংলার বুকে আপা আমি দেখি নাই, আমার বয়স তো আর কম হয়েছে না, এইভাবে নির্যাতন করে উলঙ্গ করে আমার ছেলেটারে মারে আবার আমার কাছে ছবি পাঠায়, একটা মা কিভাবে সহ্য করতে পারে বলে। কি অসভ্য। উলঙ্গ করে লেখছে যে তোমার ছেলে যদি মাথা সোজা করে তাহলে প্রস্রাবের দরজা ছিঁড়ে যাবে, আরো কত অশ্লীল কথাবার্তা, আমি কি বলবো, ভাষা হারাই ফেলছি, বলার মতো কিছু নাই। এরপরে আপা কি করছে, আমার ছেলের একটা মামলার জামিন করাইতে গেছি, পরে আরো 2টা হত্যা মামলা দিয়ে দিছে, 302-এর 2টা মামলা, আর উত্তরা পশ্চিম থানার দিয়ে দিছে। ওটা করে তারা, মামলা জামিন নিয়ে গেলে আবার একটা শোনের দেখে মামলা দেয়। হ্যাঁ, হ্যাঁ, মামলা দিয়ে দিছে। পরে আমার এক ভাই ছিল, বলছে যে এখন আর জামিন করানোর দরকার নাই, কষ্ট করতেছে জেলে থেকেই কষ্ট করুক, বঙ্গবন্ধু যে এতদিন কষ্ট করছে, এতদিন জেল হাজতে রয়েছে, এর লেগে কি হয়েছে, এত বঙ্গবন্ধু সৈনিক,
আদর্শ কর্মী। আপার জন্য দোয়া করো, আপা বাচ্চা থাকুক, এটা আপাই দেখবে। এবং আপা, আমি আজকে সুযোগ পাইছি, আমার ছেলে আপনার কাছে আল্লাহর রাস্তাতে দিলাম, যা ভালো মনে করেন আপনি করবেন। আর ছবিগুলো তো আপা দেখলেনি, আমি এই পর্যন্ত কান্না করতে করতে এখন আমি শক্ত হয়ে গেছি, শক্ত হও, শক্ত হও। শক্ত হয়ে গেছি আপা। আল্লাহ বাঁচায় রাখছে, এটাই তো বেশি। সেটাই আপা, কত কি মায়ের কোল অবস্থা। খালি হয়ে গেছে না, কত মায়ের কোল খালি হয়ে গেছে না। যাক, আল্লাহ সবর দিক। আর নিশ্চয়ই এত অন্যায় আল্লাহর আরশ কেঁপে গেছে, ওদের দিন শেষ হয়ে আসতেছে, কোনো চিন্তা করার নেই, সব কটা ধরে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ আপা, আমি এই জন্যই দোয়া করি যে আপনি আবার বাংলার মাটিতে আসেন, আপনি নিজে, আসবো। আপনাকে আল্লাহ নেক হায়াত দান করো। এই বাংলার মাটিতে এসে আপনার এই বিচারটা করলে আমার আত্মাটা একটু শান্তি আমি পাবে। আসবো তো। আমি দোয়া ওরা করি। আমার, শোনো, ওরা আমার বিরুদ্ধে 600-র উপরে মামলা দিছে, সব মার্ডার কেস। হুম। তারপরে মানে নানা রকমের কেস দিয়ে রাখছে, আর ওদের মৃত্যুদণ্ডও দিয়ে দিচ্ছে। আবার কত বছর বছর জেলও হয়ে গেছে। ওদের ধারণা যে এটা করলে আমি বোধহয় দেশে ফিরবো না, কিন্তু আমি দেশে ফিরবো। আমি একটু সময় দিচ্ছি, দেশে ফিরবো। আগে আমি এখন সব জেলায় জেলায় কথা বলতেছি, ইউনিয়নের কথা বলতেছি। আমার এগুলি শেষ, কথা বলা শেষ হলে পরে তারপরে আমি দেশে ফিরবো, কারণ দেশে ফিরে কথা বলার সুযোগ নাও পেতে পারি, আমাকে তো অ্যারেস্ট করবে বা মেরে ফেলবে। এখন আমি প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমার নেতা কর্মীর সাথে কথা বলতেছি। ওটা যেদিন শেষ হবে আমি সেদিন দেশে ফিরে আসবো। দোয়া করি আপা, শেষ হোক। দেশে ফিরে আসবো, আর ইনশাল্লাহ এই সব বিচার করব আমি। আল্লাহ ওই জন্য বাঁচায় রাখছে আমাকে, ওই জন্য বাঁচায় রাখছে, আর কিছু না। তো আপা, ধৈর্য আমার ধরো, ঠিক আছে। অনেক আমার- অনেক দোয়া নিও, অনেক সাহসী, অনেক সাহসী মা তুমি। আমার ছেলে যেহেতু বাচ্চা আছে, মরে নাই, আল্লাহ কোন কদর নেকের কারণে বাঁচায় রাখছে। আমার ছেলে আপনারে দিয়ে দিছি, আপনি হ্যাঁ ভালো মন্দ নিশ্চয়ই, আমি মনে তোমার করেন। শুধু নিয়ে নিলাম। বোন, তোমার শুধু নিয়ে নিলাম, তুমি বোনকে আমার মেয়ের মতো, তুমি আমার, আপা, তোমাদের শুধু নিয়ে নিলাম। অনেক আসলে কষ্টের বাংলাদেশের মানুষকেই তো আমি নিছি, বুঝছো না? আমার বাবা মা ভাই সব হারায়, সবকিছু ছেড়ে তো এই বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করছি, কাজ করছি। এত সুন্দর করে সব করে দিছিলাম, শেষ করে দিল সব, সব শেষ করে দিল এই বাটপার ইউনূস আর তারেক মিলে। ইনশাল্লাহ কত শিশু মারলো না, হামের ওষুধ না কিনে শিশু মেরে ফেললো। যাক, ঠিক আছে, ভালো থাকো। এখনো আচ্ছা মরতেছে, আজকে 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 11 জন বোধহয় মারা গেছে আজকে। আপা, আমার ছেলেটা আর একটু আপনার সাথে কথা বলবে, একটু কথা বলেন, আচ্ছা, বলো। একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। হ্যালো হ্যাঁ বলো, শুনছি আপা, আমি শুনছি। তো 1 বছরের উপরে জেল কাটলাম। তো 1 বছর পর যখন আমি বের হইছি, আমি আপনার সাথে কমিউনিকেশনের কোনো মানে ফ্লোর পাচ্ছিলাম না। তো তখন আমি যখন ফেসবুকে প্রথম পোস্টটা আমি দেই, তখন আমার হচ্ছে ইব্রাহিম ফরাজি ভাই আপনার সাথে কথা বলার জন্য আমাকে আর কি এই জায়গাটা, মানে এই জায়গা প্ল্যাটফর্মটায় নিয়ে আসছে। তারও কৃতজ্ঞতা, আপনারও কৃতজ্ঞতা। আমি আছি ইনশাল্লাহ, যতদিন আছি আমি ততদিনই কাজ করে যাব ছাত্রলীগের জন্য। আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, আমার এবং কাছে থাকো। জি জি, মার আপনি শুধু ধৈর্যের কথা। ধন্যবাদ মাননীয় নেত্রী। আমাকে প্রিয় একটু দেখ। ঠিক আছে, আচ্ছা। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম বিএনপির গুন্ডা বাহিনী কর্তৃক হত্যা ও বর্বর নির্যাতনের ভয়ঙ্কর বর্ণনা। স্বজন হারানোগণের এবং নির্যাতিতগণের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধেয় নেত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দায় মুক্তি পর্ব 73। আমরা এই পর্বে যে কাহিনীগুলি শুনলাম, যে অত্যাচার নির্যাতনের চিত্র আমরা দেখলাম, তা ভাষায় বর্ণনা করা যায় না। সেই সুলতান মিয়ার কথা, তাকে নির্মমভাবে হত্যা করেছে যে আমার আওয়ামী লীগের। একই সাথে এই যে 5টা ছেলে, যুবক, সব একেবারে বাচ্চা ছেলে বলতে গেলে, স্কুলের, তাদের অপরাধ কি? তারা নাকি জয় বাংলা স্লোগান দিয়েছে। তো জয় বাংলা স্লোগান তো
জনগণের স্লোগান, জয় বাংলা স্লোগান, মুক্তির স্লোগান। এই স্লোগান দিয়ে তো লাখো শহীদ বুকের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে, স্বাধীন করেছে বলেই তো আজকে তারা ক্ষমতা আসতে পেরেছে। তাহলে অপরাধটা তারা কি করলো? বিনা দোষে তাদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন। এর মধ্যে আপনারা দেখলেন যে আমাদের বোন রেবেকা রুমারে কিভাবে অত্যাচার করেছে। সেই সাথে সাথে আমাদের চট্টগ্রামে ইয়াসিন ভুঁইয়া এবং আমাদের সাফায়েত, এদেরকে মানে এমন ভাবে নির্যাতন করছে যা ভাষায় বর্ণনা করা যায় না। মানে চরম মানে নির্যাতন। এরা এই নির্যাতন করে কি ভেবেছে আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে? আওয়ামী লীগের নাম মুছে ফেলবে? মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলবে? পারবে না, কোনোদিন পারবে না। তাদের যারা মুরব্বী ছিল, সেই পাকিস্তানি হানাদার বাহিনীও পারেনি, এরাও পারবে না। তবে এবারে যে অত্যাচার নির্যাতনের কাহিনী সারা বাংলাদেশের গ্রামেগঞ্জে পর্যন্ত, কত মায়ের কোল তারা খালি করেছে, কত বোন বিধবা হয়েছে, কত নির্যাতন তারা করে যাচ্ছে। কিন্তু দেশকে কি দিতে পারে? দেশকে তো কিছু দেয়নি, শুধু লাশ আর লাশ, লাশই দিতে পারছে, লাশের ছাড়া আর কিছু তারা দিতে পারেনি। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। একদিকে ওদের নির্যাতনে মানুষ মারা যাচ্ছে, নির্যাতিত হচ্ছে, ঘর বাড়ি হারা, মানে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। অপরদিকে আপনারা দেখেন কি ঘটনা ঘটালো, কত শত শত শিশুকে হত্যা করলো। কেন? তাদের ভ্যাকসিন কেনে নাই, তাদের, হ্যাঁ, হাম হয়েছে, মিসাইল হয়েছে, সেই হাম হয়ে তারা মারা যাচ্ছে। আর সেই সময় বিএনপির এক নেতা বলে যে এই হাম হওয়া এই যে একটু সাধারণ ব্যাপার, তা নিয়ে এত হইচই। আরে বেটা, এতগুলি মায়ের কোল যে খালি হলো, এতগুলি মায়ের বুক খালি হলো। হ্যাঁ, সরকারি হিসেবে 300 বলছে, আমার কাছে হিসেব আছে প্রায় 1300-র মতো শিশু সারা বাংলাদেশে মারা গেছে, যারা হাসপাতালে যেতে পারেনি, চিকিৎসা নিতে পারেনি, তাদের নামের ঠিকানার কোনো হিসাবই তো নাই। এই যে এতগুলি মানুষকে মারা গেল, বিএনপি রিজভী বলে কি এটা ছোট্ট ঘটনা। শত শত শিশু মারাটা কি ছোট ঘটনা? আর তাদের স্বাস্থ্যমন্ত্রী তো আরেকজন, সে বলে মিসাইল হলে ভালো, হাম হলে নাকি মানুষের জীবনী শক্তি বাড়ে। তো তার জীবনী শক্তি ভালো ছিল, সে বেঁচে গেছে, কিন্তু ভালোই যদি হবে তো এত শিশু মারা গেল কেন? ইউনিসেফের সাথে আমাদের চুক্তি ছিল, গাভি তাদের সাথে চুক্তি ছিল, এবং সেই চুক্তিটা রিনিউ করার জন্য তারা চিঠি দিয়েছে 10ই ফেব্রুয়ারি, এবং বলে দিয়েছে যে এর মধ্যে এই হামের টিকাগুলি সব কিনতে হবে, টিকাগুলি দিতে হবে, নইলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। ইউনিসেফের এটা পছন্দ হয়নি। তাদের এরা ওখানে যদি কিনতে যায় তাহলে কমিশন খাইতে পারবে না, টাকা চুরি করতে পারবে না, সেই জন্য টেন্ডার দিয়ে এই ভ্যাকসিন কেনার জন্য নাকি সে সিদ্ধান্ত নিয়েছে। কি অদ্ভুত কথা! মানে এই লোকটা এত একটা নোংরা লোক, মানে মনে হয় যেন ওই 20টা গুড় মধ্যে পয়সা থাকলেও সে চাটা দিয়ে খাবে, এরকম তার চরিত্র। এই যে এতগুলি মানুষ মারা গেল, এতগুলি শিশু মারা গেল, তাদের কোনো দায় দায়িত্ব নাই। কিন্তু কই আওয়ামী লীগ আমলে তো এটা হয়নি। আমরা তো প্রত্যেকটা শিশুর যা যা দরকার সমস্ত টিকাগুলি সময় মতো দিতাম। শিশুর জন্মের সাথে সাথে এই যে ডিফথেরিয়া, টিটিনাস, হুপিং কফ, হেপাটাইটিস বি, তারপরে তাদের যে মেনিনজাইটিস যাতে না হয়, যক্ষ্মা যাতে না হয়, এই সমস্ত টিকাগুলি তো আমরা সময় মতো দিয়ে দিতাম। তারপরেও আবার আমরা তাদেরকে এই মানে মায়েদের জন্য অনেক সময় জন্মান্ধ হয়, তো মার জন্য এই যে রুবেলা যে ইনজেকশন চিকিৎসা দেওয়া, সেটা আমরা দিতাম, যার ফলে আর জন্মান্ধ হতো না। মানুষকে বাঁচানো সেইভাবে আমরা ব্যবস্থা করেছি। নিউমোনিয়া যাতে না হয়, ক্যান্সার যাতে না হয়, অনেক মেয়েদের জ্বরেও ক্যান্সার হয়, সেটা যাতে না হয় তার জন্য আমরা আলাদা ভ্যাকসিন দিছি। প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি বছর আমরা এই নতুন নতুন যে চিকিৎসা বেরিয়েছে সেটা দিছি। কোভিডের সময় বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিলাম, অনেক ধনী দেশও তো দিতে পারেনি, কিন্তু আমরা তো দিয়েছি, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। কোভিড চলাকালীন সময়ে শিশুদের টিকা, এবং বছরে 2-3 বার তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, তাদের কোনো রকম
শারীরিক অসুস্থতা না হয় সেই জন্য সেই ব্যবস্থা আমরা করেছি। অথচ সেই 2024 সাল 25 সালের যে বাজেট, আমি সেই বাজেটে 41,000 কোটি টাকা রেখে এসেছিলাম, কিন্তু ইউনূস তা কেনে নাই। ইউনূস আর তার স্বাস্থ্য উপদেষ্টা ওই যে নূরজাহান বেগম, দুইটা মিলে সব টাকা পয়সা চুরি করে খেয়ে গেছে আর সমস্ত শিশুদের হত্যা করেছে। এই শিশু হত্যার দায় তাকে নিতে হবে, ওই তার নূরজাহানকে নিতে হবে। সেই সাথে তারেক জিয়া ক্ষমতা আসার পর সেও খোঁজ নিল না যে সময় মতো শিশুদের ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে কিনা বা দেবে কিনা, এই ব্যাপারে তাদের কোনো কিছু জানিয়ে না। এরকম একটা ভাব, তারা কি দেশ চালাতে এসছে? অবৈধভাবে ক্ষমতা দখল করে শুধু মানুষকে হত্যা করতে পারে, মানুষের জীবনের কোনো সমস্যার সমাধান করতে পারে না। আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে সেই বিদ্যুৎ নাই। সার কারখানা বন্ধ। এবারে হাওড় অঞ্চলে অনেক ধান নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমি জানি না, যার এক সময় আমি ক্ষমতা থাকতে তারা নাকি ডিম খেতে পারে না, মাংস খেতে পারে না, মাছ খেতে পারে না, আন্দোলনও করেছে। এখন তারা তো খুব ভালোভাবে খাচ্ছে মনে হচ্ছে, কিন্তু সাধারণ গরিব মানুষরা তো মারা যাচ্ছে। চোরাদের অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার ওই রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, সাধারণ নিম্নবিত্ত, তাদের তো কষ্ট হচ্ছে। 1 কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছি। 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে, খুব অল্প দামে ডাল, চিনি, তেল কিনতে পারতো। সেগুলি বন্ধ করে আবার কার্ড দেওয়ার নামে সেগুলি লুটে খাচ্ছে। 2,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছিলাম কৃষি উপকরণ কেনার জন্য, সার, বীজ, সবকিছু। এমনকি মৎস্যজীবী জেলে 43 লক্ষ জেলেদেরকে আমরা টাকা দিতাম, 40 কেজি করে চাল দিতাম। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে প্রত্যেকটা মানুষ তার জীবন জীবিকা যাতে করতে পারে তার ব্যবস্থা করেছি। তরুণ সমাজের জন্য, যারা তরুণ তাদেরকে ট্রেনিং দেওয়ানো, তাদের চাকরির ব্যবস্থা করা, বেসরকারি খাত উন্মুক্ত করেছি, বিনিয়োগ এনেছি। প্রত্যেক ঘরে যে বিদ্যুৎ দিলাম, সে বিদ্যুৎ গেল কোথায়? সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে। আহ, এখন দেখা যাচ্ছে শিশুদের ভ্যাকসিন কিনতে পারে না, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়, কারণ সেই জ্বালানি যেটা দরকার, এলএনজি, ডিজেল অথবা কয়লা, সেগুলো কিনতে পারে না। সারের অভাব, সার কারখানা বন্ধ করে দিতে 5টা, সার কিনে এনে দেবে সেটা দিচ্ছে না কৃষকদের। প্রত্যেকটা ক্ষেত্রে এই অবস্থার সৃষ্টি। ওদিকে আবার কি, প্লেন কিনবে 14খানা। বিলাসিতার একটা সীমা থাকে। জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করে তারা করে বিলাসিতা। কাজে একটা কথা আমি বলতে চাই যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, উন্নত হয়। কিন্তু এই বাটপার ইউনূস সারা বিশ্বকে মানে ধোঁকাবাজি দিয়ে এবং বিদেশি টাকা খেয়ে দেশ বিক্রি করে ক্ষমতা এসে আবার দেশটাকে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ঋণের বোঝা সব মানুষের উপর, সবকিছু লুটপাট করে খাচ্ছে। আর এখন তারপরে আসলো সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের নামে প্রহসন করে আর এক ডাকাত খুনি, 21শে আগস্ট গ্রেনেড হামলা করে যারা আমাদেরকে হত্যা করতে চেয়েছিল, আইভি রহমানকে হত্যাকারী, 10টা অস্ত্র চোরাকার বাড়ি, আমেরিকার গোয়েন্দা সংস্থা যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে FBI দুর্নীতির, সেই দুর্নীতির বরপুত্র তারেক এখন ক্ষমতায়। যখন শিশু মারা যায়, নিজের মেয়ে নিয়ে, বউ নিয়ে উনি সিনেমা দেখেন, থিয়েটার দেখেন, গাড়ি চালান, গাড়ি ড্রাইভ করে বউকে নিয়ে হাওয়া খান। আর এদিকে মা, সন্তানহারা মা শিশুর মৃতদেহ নিয়ে কেঁদে মারা যায়, সে আকুল হয়ে কাঁদে। এই কান্না ওদের চোখে যায় না, ওদের কানে যায় না। আজকে যে আমাদের এই আপনাদের সাথে আজকে যাদের কথা বললাম, এই যে অত্যাচার নির্যাতনটা তারা করলো, ওদের মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব বোধ থাকতো, এই নির্যাতন করতে পারতো না। তবে আমার একটা বিশ্বাস আছে আল্লাহর উপর, কারণ প্রত্যেকবার আমার উপরে হামলা হয়েছে, আমি বেঁচে গেছি। বেঁচে যাওয়ার পরে আমি কিন্তু কাজ করেছি। আমার মা, বাবা, আমার 3টে ভাই, আমার 2 ভাই বউ, আমার চাচা, আমার ফুপা, আমার আত্মীয় স্বজন যাদেরকে হত্যা করেছে,
কারো বিচার হবে না, ইনডেমনিটি দিয়েছিল, দায় মুক্তি। কিন্তু আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছিল, জনগণ আমাকে সেই শক্তি দিয়েছিল, আমি সেই বিচার করেছি। এখন আবার যারা এই হত্যাকাণ্ড চালাচ্ছে, অগ্নিসন্ত্রাস করেছে, তাদেরকে দায় মুক্তি দিয়েছে, কিন্তু এই দায় মুক্তি থাকবে না। একদিন সমস্ত বিচার হবে। আমার প্রত্যেকটা নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে, আমি একটা একটা করে উকুনের মতো বেছে বেছে তাদের শাস্তি দেওয়াবো। আমি শুধু বলবো সবাই মনে সাহস রাখেন, শক্তি রাখেন, এবং সেই সুযোগ আল্লাহ আমাকে দেবে, এটা আমার আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস। নইলে আমি বেঁচে থাকতাম না। আমরা দুই বোন মাত্র আধা ঘন্টার জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। তো এই এই যে মায়ের কান্না, মায়ের কোল খালি করা, এই যে নির্যাতন, এর প্রতিকার একদিন বাংলার মাটিতে হবে, এটা আমার বিশ্বাস। শুধু এখন ধৈর্য ধরে থাকেন, দেখবেন এদের দিন শেষ হয়ে গেছে। আবার গণতন্ত্র আমরা ফিরে পাবো, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আবার আলোকিত করব, রোগের চিকিৎসা দেব, মানুষকে আবার উন্নত করব, এবং যারা আমার নির্যাতিত তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আমরা করব। সবাই ভালো থাকেন, আপা আবার কথা হবে। ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় নেত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।